ভেরিয়েবল, একটা সিঙ্গেল ভেরিয়েবল সে কম্পেয়ার করে। আমাদের দেখেছি যে নেস্টেড ইফ বা ইফ এলসের মধ্যে অনেকগুলো সে ভেরিয়েবল থাকতে পারে, কোনোটা বড় বা ছোট সেটা কম্পেয়ার করে বা অনেক কিছু তো করে আমরা ইফ এলসে দেখছি, হ্যাঁ। কিন্তু সুইচ কেসে আমাদের ওরকমভাবে কম্পেয়ার করবে না। কম্পেয়ার করে ওটা করা যায় কিন্তু ওইভাবে সাধারণত এটা করে না। আমাদের একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল থাকে, সেই ভেরিয়েবল থেকেই আমাদের চেক করে, যদি সত্য হয় তারপরে সেটা আমাদের আউটপুট করবে, তাছাড়া আমাদের করবে না। আর এটা সুইচ কেসটা আমরা কেন ব্যবহার করি, এটা আমাদের মানে বেটার রিডাবিলিটি দেয়, মানে সুন্দরভাবে ইফ এলসের থেকে এটা সুন্দরভাবে কাজটা করা যায়। আর এখানে লিখে রাখছি এটা হোয়াই উই ইউজ সুইচ কেস, কেন আমরা ব্যবহার করি। ওই তো কন্ডিশন ফর দ্য সেম ভেরিয়েবল, টু সিম্পলিফাই কোড হোয়েন চেকিং ম্যানি কন্ডিশন ফর সেম ভেরিয়েবল, তারপরে টু মেক কোড মোর রিডেবল অ্যান্ড অর্গানাইজ দেন মাল্টিপল ইফ এলস। ঠিক আছে, এগুলো আপনারা একটু বাসায় পড়ে নেবেন, আমরা কোডে ইমপ্লিমেন্ট যখন করি তাহলে আপনারা একটু ভালোভাবে ধারণা পেয়ে যাবেন। তো এখানে আমাদের মেন সিনটেক্সটা আমরা লিখে রাখছি, দেখেন যে সুইচ কেসের মেন সিনটেক্সটা কি। আমাদের আগে তো ইফ এলসের যে সিনটেক্সগুলো ছিল ওটার থেকে এটা একটু আলাদা। আমাদের সুইচ কেসের একটা সিনটেক্স আছে, সেটা হলো প্রথমে আমরা সুইচ দ্বারা শুরু করব, তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটের এখানে আমাদের এক্সপ্রেশন থাকবে যে আমরা কি করতেছি বা আমাদের লজিকটা কি সেটা এখানে থাকবে। তারপরে যদি আমাদের এখানে তুলনা করবে যে এক্সপ্রেশনের সাথে যদি এই কেস ভ্যালুটা ওয়ান, মানে ভ্যালু যদি আমাদের সমান হয়, এক্সপ্রেশন আর এই কেস ভ্যালু যদি সমান হয়, তাহলে আমাদের এই কোড ব্লকটা আমাদের এখানে রান করবে। মানে এখানে আমাদের কমেন্ট দিয়ে লিখে রাখছি যে কোড ব্লক, মানে এখানে আপনারা যে কোনো কিছু রান করাতে পারবেন যে কোনো সংখ্যা দিলে, তারপর সেটা ব্রেক করে দিবে। তারপরে কি, তারপরে কেস, এটা হলো কেস ভ্যালু 2, আবার এক্সপ্রেশনের সাথে কেস ভ্যালু 2 তুলনা করবে। যদি এটা আমাদের সত্য না হয় তাহলে কেস ভ্যালু 2 তুলনা করে সেটা দেখবে সে সত্য কিনা। তো এটা আমাদের মেন সিনটেক্স, বুঝতে পারছেন? চলেন আপনাদের আমি মানে কোডে দেখাই, কোডে দেখালে এটা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আগে আমরা যে ইফ এলসটা করছি না, সেটা একটু দেখাই যে আমরা ইফ এলসে কীভাবে কাজ করতো আর সুইচে আমরা এখন কিভাবে কাজ করতেছি। তো যে কোনো একটা ভেরিয়েবল আমরা যদি ইন্টিজার আমরা এন নিই, ইন্টিজার এন নিলাম, হ্যাঁ। এখন এটা আপনারা ইউজারের কাছ থেকে নিয়ে নিতে পারেন, প্রিন্টএফ এন্টার দ্য নাম্বার। আমরা প্রথমে আগে ইফ এলসটা আগে একটু দেখে নিই, তারপরে আমরা ওটার সাথে তুলনা করে আমরা সুইচ কেসটা দেখাবো। তো পার্সেন্টেজ অফ ডি অ্যান্ড সাইন আর এটা এন, ঠিক আছে। তো আপনারা এটা তো সবাই পারবেন ভ্যালুটা নিতে। এখন আমরা কন্ডিশনটা চেক করব যে ইফ এন সমান সমান যদি আমাদের 1 হয় তাহলে কি করবে বলেন তো। তাহলে আপনাদের মনে করেন ফার্স্ট নাম্বারটা প্রিন্ট করলো, ইফ এন সমান সমান 1 মানে কি, এটা ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বারটা আমরা প্রিন্ট করতেছি। তারপরে আমরা আরেকটা লুপ আমরা ইউজ মানে একটা লুপ না, সরি, আরেকটা ইলস ইফ আমরা একটা কন্ডিশন দিব, সেই কারণে আমরা এটা ব্যবহার করতে পারি। ইলস ইফের ভিতরে কি এন সমান সমান 2 হইতে পারে, তাহলে এটা কি হবে সেকেন্ড নাম্বার। আমার ইয়া কি দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। প্রিন্টএফ এটা কি তাহলে হয় বলেন তো, সেকেন্ড নাম্বার। এটা হলো সেকেন্ড নাম্বার। আমরা আরেকটা দিতে পারি, দিয়ে বলতে পারি যে থার্ড নাম্বার। এটা কি বলবো বলেন তো, এটা বলে দিলাম আমি থার্ড নাম্বার। ঠিক আছে। আর যদি না হয় আমাদের, তাহলে এটা কি হয়ে যাবে, থার্ড নাম্বার পর্যন্ত থাক, যে এটা আর দেখালাম না। এরপরে আমাদের অন্য কিছু হইতে পারে বা আমরা ওটা অত কিছু নিলাম না। এখন আমরা দেখব যে আর ইলসের মধ্যে আমাদের কি যায়। ইলসের মধ্যে যে আমাদের এখানে কাজ করতে পারে, মনে করেন এটা হয়ে গেল আপনার ইনভ্যালিড নাম্বার, যে আপনি অন্য কিছু নাম্বার আপনি ইনপুটই করেননি, তো ইনভ্যালিড নাম্বার। এই কোডটা তো সবাই বুঝতে পারছেন, এখানে তো কঠিন কিছু করি নাই, বুঝতে পারছেন? এখানে একদম ইজি আগের মতো করে কোডটা আমরা করছি। তো এখানে আমরা যেটা ইনপুট দেবো, আগে প্রথমে আমাদের কম্পাইলার তো এটা কাজ করবে যে এটা করছে এন্টার দ্য নাম্বার। তা আপনি কত নিতে পারেন, আমি নিলাম হলো 2, তাহলে সে প্রিন্ট করবে সেকেন্ড নাম্বার।
আর যদি আমি অন্য কিছু স্ট্রিং নিই বা অন্য কিছু আমি নিই তাহলে বলতো সেই ইনভ্যালিড নাম্বার বা এটার বাইরে সেই সব কিছু প্রিন্ট করতো। দেখেন এখানে আমরা অনেকগুলা ইফ, তারপরে ইলস, আবার ইলস ইফ ইউজ করছি, আবার আমরা ইলস ইউজ করতেছি, তারপরে আমরা এইগুলা ব্র্যাকেট ইউজ করতেছি। বুঝতে পারতেছেন? এটা লেন্দি প্রসেস আমার চলে যাচ্ছে। তো আমরা এটা সহজ করে আমরা কিভাবে আরও ইমপ্লিমেন্ট করতে পারি সেখান থেকে আমরা সুইচ কেসটা দেখব এখন, যে সুইচ কেসের মাধ্যমে কিভাবে আরও সহজভাবে সেটা ইমপ্লিমেন্ট করা যায়। তো আমরা এখন সুইচ কেসে শিফট করব। আমাদের এতটুকু সেম থাকবে। সেম থাকার পরে আমরা সুইচ কেসটা এখন লিখতে পারি। সুইচ কেস এখানে লিখলে আমাদের চলে আসবে যে সিনটেক্সটা আছে, সেই সিনটেক্সটা পুরোটা আমাদের এখানে চলে আসছে। এটা একটা সিনটেক্স, ভিএস কোডে সিনটেক্সটা পুরো দিয়ে দিয়েছে আমাকে, আর আপনাদের কোড বক্সে না দিতে পারে, তবে আপনাদের এটা লেখা শিখে ফেলতে হবে। প্রথমে সব যারা সি প্রোগ্রামিং শিখতেছেন কোড বক্সে করবেন, যাতে আপনারা সব লিখে লিখে করতে পারেন। তো এক্সপ্রেশনে আপনাদের একটা থাকবে কি, এক্সপ্রেশনে এই যে আপনারা যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটা আপনারা এখানে রাখবেন, সেটা আপনার চেক করবে, ঠিক আছে। তারপরে এখানে কনস্ট্যান্ট, এটা হলো কনস্ট্যান্ট এক্সপ্রেশন। কনস্ট্যান্ট এক্সপ্রেশনের ক্ষেত্রে আপনারা কি করবেন, আমরা আগের মতো সেম কোডে এখানে রান করতে চাচ্ছি, মানে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার এবং থার্ড নাম্বার এটা আমরা রান করব। সো কেস 1 দিলাম আমরা, ঠিক আছে। তো এখানে একটা লজিক আছে, সেটা কিভাবে চেক করতেছে বলেন তো। সে চেক করতেছে যে n = 1, কেস 1, ঠিক আছে। আমি কেস দিলাম না, n = 1 যদি হয় তাহলে সেটা কাজ করবে। n = যদি 1 হয় তাহলে সে এখানে প্রিন্ট করবে ফার্স্ট নাম্বার। এখানে একটু চেক করেন সবাই যে আমাদের n আসলো। n তো আমরা ইউজারের কাছ থেকে আমরা নিলাম, আর আপনারা এখানে লিখে দিতে পারেন যে ইন্টার দ্য নাম্বার। তাহলে আপনারা কয়টা নাম্বার নেবেন, ইন্টার দ্য নাম্বার ফ্রম, আমি মনে করলাম আপনারা 1 থেকে 2 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত যে কোনো একটা ইনপুট নেবেন। এর বেশিও নেওয়া যায়, কিন্তু আমি সেই কারণে এখানে একটা ডিরেক্টলি বলে দিলাম যে আপনারা নেবেন যে 1 থেকে 3 পর্যন্ত। তো এটা কি আপনারা বুঝতে পারছেন? এখানে দেখেন আপনারা কি, মানে আমাদের কিভাবে কাজ করতেছে। এখানে n আছে, সুইচ কেসের ভিতরে এক্সপ্রেশনটা থাকবে, সেখানে আপনারা যে ভেরিয়েবলটা আমাদের এখানে যাবে, তারপর এটা চেক করবে। কিভাবে চেক করবে, যে n = 1 কিনা, মানে কেস 1 এর সাথে আমাদের চেক করে। যদি n = 1 হয় তাহলে সে ফার্স্ট নাম্বার বলবে, আর যদি না হয় তাহলে আমাদের আরও কেস সে দেখাবে, তারপরে সেটা রান করবে। তাহলে এটা n = আমরা কি দিলাম, এটা কেস 2। কেস 2 তে কি যাবে এটাতে, এটা আমি কমেন্ট আকারে লিখে রাখছি, কিন্তু হ্যাঁ কমেন্ট আকারে লিখে রাখছি এখানে। তাহলে কেস 2 তে কি চেক করে বলেন তো, n = 2 যদি 2 হয় তাহলে সেকেন্ড নাম্বার সে প্রিন্ট করবে, সেকেন্ড নাম্বার সে প্রিন্ট করবে, ঠিক আছে। এটা একটা চেক করলো। এখানে গুরুত্বপূর্ণ হলো এই জিনিসটা, যে আমার কি চেক করতেছে। এখানে আমার যেটা থাকবে এটার সাথে এই ভেরিয়েবলটা আমার এখানে এটা চেক করবে। চেক করে যদি আমার সঠিক হয় বা ওটা যদি সমান সমান হয় তাহলে আমাদের এটা প্রিন্ট করবে, আর যদি সমান সমান না হয় তাহলে আমরা এটা প্রিন্ট করবে না। আমরা এখন n = আমরা কেস 3 নিলাম। তাহলে 3 তে কি হবে, n = যদি 3 হয় তাহলে এটা থার্ড নাম্বার হবে। এখানে আমরা ব্রেক ইউজ করছি, কেন ইউজ করছি, এগুলো সব কিছু আমরা আস্তে ধীরে সব দেখব, ঠিক আছে। থার্ড নাম্বার, হ্যাঁ। আর এখানে ডিফল্ট আছে, যদি আমাদের এগুলো একটাও সত্য না হয়, মনে করেন এগুলো আমাদের একটাও সত্য না হলো, তখন এটা যে আমাদের ডিফল্ট নাম্বারে যে প্রিন্ট করবে। ওখানে আপনারা দেখছেন না যে ইফ ইলসে কিভাবে কাজ করতেছে, ইফের মধ্যে কন্ডিশন সবগুলো চেক করতেছে, আবার ইলস ইফের মধ্যে আরেকবার যাচ্ছে, আর যদি কোনোটাই না হয় তাহলে ইলসের মধ্যে যে একদম ফাইনালভাবে সেটা ইয়া করতেছে, সেটাই হলো আমার ডিফল্ট। যদি এখানে আমাদের কোনো কিছু সত্য না হলে ডিফল্টে যে সে চেক করবে। ডিফল্টে আমি প্রিন্ট এফে কি দিতে পারি বলেন তো, এখানে আমি দিতে পারি যে ইনভ্যালিড নাম্বার। এটা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখানে আমি প্রিন্ট ইয়া করি নাই, সরি, এখানে প্রিন্ট এফ দি নাই। পাইথনে লিখতে লিখতে পাইথনে মানে এফ দিতে হয় না, তো তাহলে ইন্টার দ্য নাম্বার ফ্রম 1 থেকে 3 পর্যন্ত যে কোনো নাম্বার নিতে হবে। আমরা 3 নিলাম, তাহলে থার্ড নাম্বার আমাদের এটা প্রিন্ট হলো।
আমরা যদি 0 নিতাম তাহলে আমাদের কি প্রিন্ট হতো বলেন তো? 0 নিলে আমাদের ইনভ্যালিড নাম্বারটা প্রিন্ট হতো, ইনভ্যালিড নাম্বার। এখানে আমাদের গুরুত্বপূর্ণ হলো আপনাদের এই জিনিসটা বোঝা যে আমাদের কন্ডিশনটা কিভাবে কাজ করতেছে। এটা আমাদের একটা সুইচ কেসের সিনট্যাক্সটা আপনাদের জানতে হবে, সুন্দরভাবে এটা লিখতে হবে। সুইচ কেসের সিনট্যাক্স থাকবে, তার এখানে থাকবে আমাদের যে এক্সপ্রেশন সেটা থাকবে, সেটার সাথে আমরা এগুলো তুলনা করব যেটা আমাদের সমান হচ্ছে কিনা। আর এখানে আমরা ব্রেক ইউজ করছি, যদি আমাদের সেটা সত্য হয় তাহলে আমাদের পরের লাইনে আর যাবে না, বা পরেরগুলো আমাদের এক্সিকিউশন আর করবে না। এটা কি সবাই বুঝতে পারছেন? কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। মানুষ তাহলে আপনারা এই এক্সপ্রেশনটা যেটা আছে না, মানে যে সিনট্যাক্স, মেন সিনট্যাক্সটা আছে, এটা সবাই ভালো মতো একটু দেখবেন। সিনট্যাক্সটা লেখার পরে আপনারা এইভাবে কাজ করবেন যে কোথায় আমাদের কিভাবে কাজ করতেছে, সব কেসের সাথে আমার তুলনা করতে হবে। এই জিনিসটা যদি আপনি আবার আমরা একটু আগে দেখলাম যে একজন মেসেজ লিখছে, একটু কোডটা দাও। আচ্ছা, একটু আগে যে আমরা ইয়াটা দেখছি না যে স্ক্রিনে দেখতে ইলস পারি না। বা ইলস ইফ ব্যবহার করে দেখলাম, সেখানে কিন্তু একটু লেন্দি প্রসেস ছিল। কিভাবে লেন্দি প্রসেস ছিল? অনেকের কাছে ইজি লাগতে পারে, বা আমার কাছে ওই ইফ ইলসটা ইজি ছিল, ইজি লাগতো সবসময়, এখনো লাগে। আর এখানে কেমন করে নতুন লাগে এই আর কি, মানে নতুন একটু বেশি ইয়া করতে হয়, কারণ এখানে আপনার সুইচ কেস দিয়ে কিন্তু সবকিছু করা যাবে না, বুঝতে পারছেন? এখানে কিন্তু আপনি মানে কন্ডিশন দিতে পারবেন না, তারপরে দুটো নাম্বারের মধ্যে আপনি তুলনা করতে পারবেন না। একটা রেঞ্জের যে নাম্বারগুলো থাকে সেখান থেকে অনেক সময় তুলনা করা যায় না, বা তুলনা করা যায় কিন্তু ওটা অনেক সময় হার্ড হয়ে যায়। তখন সেগুলোর ক্ষেত্রে আমরা ইলস ইফ ইলস দিয়ে আমরা সেটা ব্যবহার করব। রোহান, তোমার মাইক অন। আচ্ছা, এটা সম্পর্কে আরও কোনো কোশ্চেন থাকলে আমাকে প্লিজ এখন বলবেন। আমরা আরও প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে আপনারা আরও অনেক কিছু শিখতে পারবেন। আমার উপর কি লাগতেছে না যাগুলো আচ্ছা, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু সেটা বুঝতে পারছি না। সো এখন আমরা আরেকটা প্রবলেম দেখতে পারি, সেটা হলো যে আমাদের যে গ্রেড সিস্টেম সেটা দেখব আমরা। আচ্ছা, আপনাদের তো একটা কাজ দিয়েছিলাম যে গ্রেডিং সিস্টেম কিভাবে কাজ করে, ওটা কি আপনারা সবাই বাসায় করছেন? আপনি একটা নাম্বার ইনপুট দিলেন, সেটা অটোমেটিক আপনাকে বলে দিচ্ছে আপনার গ্রেড এত। সবাই করছেন? জি ভাইয়া করছি এটা। আচ্ছা, ভালো। আচ্ছা, আমরা আরেকটা এখন সুইচ কেস দিয়ে একটা কাজ করব, সেটা দেখেন যে সুইচ কেস দিয়ে আমরা একটা গ্রেড নিব। আমরা একটা ক্যারেক্টার দিয়ে কাজ করি। আচ্ছা, অনেকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেজ দিতেছেন, মানে বুঝতেছি না, এখানে বলেন। হ্যাঁ, তাহলে এখানে কি বলেন তো, গ্রেড এটা আমরা কি নিয়েছি? এটা ক্যারেক্টার টাইপে নিয়েছি, ঠিক আছে? তাহলে ক্যারেক্টার টাইপে নিলে আমাদের কি নিতে হবে? পার্সেন্টেজ অফ সি নিতে হবে। তারপরে অ্যান্ড সাইন গ্রেডটা নিলাম এখান থেকে। এখানে আমাদের সুইচ কেসে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ইউজ করতে হয়। এখানে আমরা অনেকগুলা ভেরিয়েবল ইউজ করব না, শুধুমাত্র আমরা একটা ভেরিয়েবল ইউজ করব, যেটা আমরা সুইচ কেসে পাস করতে পারি। এটা আমাদের সুইচ কেসের মেন সিনট্যাক্স। এই সিনট্যাক্সের ভিতরে আমরা এখন এই গ্রেডটাকে দিয়ে দিব। তারপরে আমাদের গ্রেডটা অটোমেটিকভাবে চেক করবে যে আমাদের কি হচ্ছে। এখন এক্সপ্রেশনে মনে করেন আপনার গ্রেড, এখানে যেহেতু আমরা ক্যারেক্টার ইউজ করছি সে কারণে আমাদের একটা সিঙ্গেল কোটেশন মার্ক দিতে হবে, যেহেতু একটা ক্যারেক্টার টাইপের। এখানে আমাদের কি চেক করবে বলেন তো? আপনি তো ইনপুট নিতে পারেন, আপনি ইনপুট কি নিতে পারেন? আপনার গ্রেড এ বি সি ডি বা ফেল বা এফ এরকম হইতে পারে। তো এটা আপনার চেক করবে। আমার প্রথমে চেক করবে যে গ্রেড ইকুয়াল আমার এ কিনা। যদি আমার এটা হয় তাহলে আমাদের এই কেস এতে এটা আমাদের প্রিন্ট করবে এবং আপনাকে বলবে যে এক্সিলেন্ট, ঠিক আছে? এখানে এক্সিলেন্ট আপনাকে বললো।
তারপরে যদি আপনার গ্রেডটা হলো এ না হয়, আমি এখানে এ প্লাস দিলাম না, এ প্লাস যদি হইতো এটা আপনাদের আবার মানে স্ট্রিং চলে যাব এখানে, বা অ্যারে ইউজ করতে হবে, সেটা তো আমরা এখনও শিখি নাই, সেই কারণে আমরা ওটা দিলাম না যে এ প্লাস, আমরা আপাতত এতে রাখলাম। তাহলে আমাদের এতটুকুর কাজ শেষ। আমরা এখন আরেকটা কেস নিব। ইনপুটের কাছ থেকে শুধুমাত্র তো আপনি কেস এ দিয়ে কাজ করতে পারবেন না, আপনাকে কেউ বিও নিতে পারে। সো আমরা যদি বি কেস নিই তাহলে কি হয়, তাহলে এটা চেক করবে যে গ্রেড ইকুয়াল আমাদের বি কিনা। যদি গ্রেড বি হয় তাহলে আপনার কি বলবে, এটা বলবে যে গুড। ঠিক আছে, তারপরে এটা ব্রেক করে ফেলবে। প্রথমে এগুলো আমাদের ইনপুট নেবে, ইনপুট নেওয়ার পরে আমাদের সুইচ কেসটা এখান থেকে কাজ শুরু করলো। কাজ শুরু করার পরে মনে করেন আপনি ইনপুট নিয়েছেন বি, ঠিক আছে, বি, তাহলে আগে প্রথমে এখানে আসবে, কেস এতে আসবে। তাহলে কেস এ, গ্রেড এ ইকুয়াল এ, কখনোই না, তাহলে এটা আমাদের প্রিন্ট করবে না। তারপরে কেস বিতে যাবে, কেস বিতে যাওয়ার পরে কি, গ্রেড ইকুয়াল বি, যখন এটা আপনি বি পেয়ে যাবে তখন আপনার এখানে গুড প্রিন্ট করবে। আর যদি আমাদের গ্রেড বি না হয় তাহলে আমাদের সি হলো মনে করেন, তাহলে এখানে সি চেক করবে। আমাদের কন্ডিশনটা কিন্তু এখানে চেক করতেছে, এইখানে বুঝতে পারছেন? এটা একটু ভালো মতো মাথায় রাখবেন যে এখানে আমাদের কন্ডিশনটা চেক করতেছে যে আমাদের সমান কিনা। যদি সমান হয় তাহলে এটা হবে। আমরা এখানে কিন্তু একটা ভেরিয়েবল দিয়ে কাজ করতেছি, আপনারা এটা মাথায় রাখবেন যে সুইচ কেসে এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয়। এটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের জন্য আমরা অনেকগুলা কাজ করবে। তাহলে সি এর জন্য বললাম অ্যাভারেজ, ঠিক আছে। আরেকটা আমি দিয়ে দিই যে ডি এর জন্য এফ। এখানে আমাদের কন্ডিশনটা চেক করতেছে, এটা হলো ফেল। এতটুকু তো সবাই বুঝতে পারছেন এখানে আমাদের কিভাবে কাজ করতেছে। আর সব যদি আমাদের এটা সঠিক হয়ে যায় তাহলে ব্রেক করবে, পরেরটা আর আমাদের রান করবে না, ঠিক আছে। আর এখন আমরা কাজ করি যে ডিফল্টের মধ্যে আমাদের কি যাবে, ডিফল্ট মানে ইলসের মতো। ইফ মানে আপনার কন্ডিশন সঠিক হলে রান করলো, আর যদি সত্য না হয় তাহলে পরেরটা রান করবে। সেরকমভাবে আমাদের ডিফল্ট, যদি এগুলোর মধ্যে আমাদের কোনোটা সঠিক না হয় তাহলে আমাদের এখানে রান করবে কি, প্রিন্টএফ ইনভ্যালিড। ঠিক আছে, চলেন একবার রান করি। তাহলে গ্রেডটা কত বলেন তো, এ ধরলাম, এ দেওয়ার পরে আমাদের একটা এক্সিলেন্ট আউটপুট চলে আসছে। আরেকটা আমরা চেক করি আরেকটা দিয়ে যে আমাদের কি আসে। ধরলাম সি, তাহলে অ্যাভারেজ, ঠিক আছে। তো আপনারা এটা চেক করবেন, আমি কোডটা দিয়ে দিব। আর এখানে আরেকটা জিনিস যে আমরা যদি ব্রেক না দিতাম তাহলে আমাদের কিভাবে কাজ করতো, ঠিক আছে। একটু ভালো করে সবাই মনোযোগ দেন। যদি আমরা ব্রেক না দিই, ব্রেক না দিলে দেখেন কিভাবে কাজ করে। আমি এটা কমেন্ট আকারে রাখছি। আমি হলো কমেন্ট আমার রাখছি, এখন ব্রেক কাজ করতেছে না। মানে আমি যদি ইনপুট যদি আমি এ নিই তাহলে আমাদের এটা প্রিন্ট করবে, এটা প্রিন্ট করার পরে আমাদের বাকিগুলোও প্রিন্ট করার কথা। চলেন দেখি। এই দেখেন, মানে সে ব্রেক করতেছে না, পরেগুলো সে মানে এক্সিকিউশন করতেছে। এক্সিলেন্ট, তারপরে গুড, অ্যাভারেজ, ফেল, ইনভ্যালিড, মানে সে সবগুলা নিয়ে ফেলতেছে। তো সবগুলো তো আমাদের দরকার নাই, বা সব চেক তো আমাদের কেসের সাথে তো মিলবে না। সেই কারণে এখানে আমাদের ব্রেকটা দেওয়া। যদি আমাদের একটা সঠিক আমরা পেয়ে যাই তারপরে আমরা পরেগুলোতে আর যাব না। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন যে ভাইয়া এটা কিভাবে হলো। কারণ কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, এখন আমরা আপনারা যে ই ফিল্ডস দিয়ে ইভে নট করছেন না, আমরা এখন সুইচ কেস দিয়ে আমরা ওটা করার চেষ্টা করব যে ইভেন এবং অড নাম্বার কিভাবে বের করে।
ক্লাসে কি আছেন আপনারা? জি ভাই। জি ভাইয়া। মাঝে মাঝে একটু কথা বলবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা ক্লাসে আছেন। মানে অনেকে কি করে, ক্লাস থেকে ক্লাসে অন করে রান্না বান্না করে, সকল কাজই করে। তাহলে আমরা এখন ইভেন অড বের করব, সেই কারণে একটা নাম্বার নিতে হবে। তো আমরা এনে নিলাম। প্রিন্টএফ আপনারা দিতে পারেন, না দিতে পারেন, এন্টার দ্য নাম্বার। তারপরে ইউজারের কাছ থেকে আপনারা সেটা নিয়ে নেবেন। ঠিক আছে, তারপর আমরা এখন কন্ডিশন চেক করব, বা সরি আমরা এখন একটু বড় করি। আমরা এখন সুইচ কেসে ঢোকার ট্রাই করব। এই তো এক্সপ্রেশন আমাদের চলে গেছে। হ্যাঁ, এক্সপ্রেশনের মধ্যে আমরা কি দিতে পারি বলেন তো? এখানে n আর এখানে 2, এখানে আমরা ইকুয়াল ইকুয়াল এখানে আমরা দিলাম না। ঠিক আছে, আমাদের এখানে কি আসে, যদি ইভেন অড হয়, মানে যদি ইভেন হয় তাহলে এখানে আমাদের 0 হবে, তাই তো? তাহলে এটা জাস্ট আমরা একটা দিয়ে রাখছি, একটা আমাদের ভেরিয়েবল এখানে একটা দিয়ে রাখছি। এখন আমরা এখানে চেক করব যে এই 0টাই আমরা এখানে চেক করব। এই 0টাই আমরা এখানে কেস 1-এ, কেস 1 না, কেস 0-তে আমরা এখানে চেক করব। তাহলে দেখেন এখানে কি হয়। তাহলে আমি কমেন্ট আকারে লিখি যে, তাহলে কি আছে আমার এখানে, এই পুরোটাই নেন আপনি। এটা কিন্তু কমেন্ট আকারে লিখছি আপনাদের বোঝানোর জন্য। 0 0 আর এ 0টা কিসের বলেন তো? এ 0টা আমার কেস 0। আর এমনিতে আমরা যখন ম্যাথমেটিক্যাল কাজ করি তখন এই মানে ভাগশেষ যখন আমার 0 হয় তখন সেটা ইভেন হয়ে যায়। তাহলে আপনারা এখানে কি লিখবেন? ইভেন নাম্বার। ঠিক আছে, তাহলে এটা আমাদের ইভেন নাম্বার হয়ে গেল। আর যদি না হয় তাহলে অড নাম্বার হবে। আমরা সবসময় ডিফল্টের ভিতরে লিখবো না, এখানে আমরা ট্রাই করার চেষ্টা করবো। ডিফল্টের ভিতরে আমরা অন্য কিছু লিখে ওটাকে শেষ করার ট্রাই করবো, যে ডিফল্ট হলো ইনভ্যালিড বা অন্য কিছু। এটা হলো কেস 1 মানে কি তার ভাগশেষ আছে, ভাগশেষ থাকা মানে কি সেটা আমাদের হচ্ছে না, মানে সেটা ইভেন নাম্বার হবে না, তাহলে এটা অড নাম্বার হবে। ঠিক আছে, আর এটা কি লিখবো? ইনভ্যালিড নাম্বার। প্রিন্টএফ ইনভ্যালিড। তো কত নিতে পারি? 20টা হলো ইভেন নাম্বার। তারপরে 11 অড নাম্বার। আমি দুটো দ্বারা চেক করলাম, আপনারা বাকিগুলো দিয়ে চেক করবেন বাসায়। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। তাহলে এই তো গেল আমাদের ইভেন আর অড। এখন আমরা অন্য একটা ট্রাই করব। আপনাদের যেই মার্কিং সিস্টেম আছে, যে গ্রেডিং সিস্টেম, 90 থেকে 80 থেকে 100-র মধ্যে হয়ে গেলে মানে A+ হবে। এই সিস্টেমটাও দেখাবো আমরা ইয়ার মাধ্যমে, যে সুইচ কেজে কীভাবে ইউজ করতে হয়। তার আগে আমরা একটা জিনিস দেখি, সেইটা হলো, এই প্রবলেমটা আমি করাই নাই, মানে জাস্ট লিখে রাখছি, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এটা একটু দেখেন ভালো মতো, যে আমাদের একটা ভেরিয়েবল থাকবে। সেই ভেরিয়েবলটা কি বলেন তো? সেই ভেরিয়েবলটা হলো ডে নামে একটা ভেরিয়েবল থাকবে। শুধুমাত্র আপনি একটা এই ভেরিয়েবল দিয়ে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেবেন, সে অটোমেটিকভাবে কাজ করবে যে কোনটার জন্য আমাদের সঠিক হচ্ছে। কনস্ট্যান্ট ভেরিয়েবল একটা চেক করে সে কোনটার জন্য আমাদের সঠিক হচ্ছে সেটা আমাদের মানে আউটপুট হিসাবে সে দিবে। এখানে লিখে রাখছি যে প্রিন্টএফ ইন্টার ডে নাম্বার 1 থেকে 7, মানে আপনি জাস্ট 1 থেকে 7 বিভিন্ন দিনের নাম বলবেন, সে আপনাকে অটোমেটিকভাবে বলে দিবে। সো ডে 1 আমি ধরে নিলাম যে ডে কেস 1-এ আছে মন্ডে। তাহলে আপনি যদি ইনপুট দেন যে ডে 1, তাহলে আপনার এখানে চেক করবে যে ডে ইকুয়াল 1, তাহলে মন্ডে আপনাদের মানে প্রিন্ট করবে।
আর আপনি যদি নেন এখানে ইনপুট হিসাবে 2, তাহলে ডে ইকুয়াল 2, তখন আপনার কি প্রিন্ট করবে টুইসডে। আর আপনি যদি নেন ডে ইকুয়াল 3, মানে ডে আপনি যদি 3 নেন তাহলে এখানে চেক করবে কেজের মধ্যে এসে যে ডে ইকুয়াল 3, মানে কেস 3 তে সে চলে যাবে, যে ওয়েডনেসডে সে প্রিন্ট করবে। এভাবে অটোমেটিকভাবে আমাদের পরেরগুলো সে কাজ করছে। এখানে জাস্ট দেখেন ইন্টার ডে নাম্বার আমি নিয়েছি কি ইনপুট 4 নিয়েছি, 4 মানে কি, তাহলে এ 1 সে কাজ করলো না, মানে এটা হলো ডে 4 ইকুয়াল 1, এটা হবে না, তাহলে কোথায় হবে, এখানে যে আমাদের কাজ করবে, তখন আমাদের এটা প্রিন্ট করবে। এটা কি বুঝতে পারছেন? তারপর আমাদের যদি এটা হয় যে আমরা 7 নিলাম, তাহলে 7 কই যাবে, তাহলে আমাদের এখানে কেসটা 7 আমাদের এখানে কাজ করবে। এটা আমাদের মেইনলি পরীক্ষা ওইভাবে আসে না, কিন্তু আমরা যখন বড় বড় মানে কোড করব সামনে, তখন আমাদের এগুলা আমার ইউজ করতে হয়, যে আমাদের কীভাবে কাজ করতেছে, তখন আমাদের সুইচ কেসটা বেশি লাগে। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন, আর এটা সবাই বাসায় প্র্যাকটিস করবেন। আমি যেগুলো কোড করতেছি বা আমার এখানে স্লাইডে যেগুলো দেওয়া আছে, সবাই একবার বা দুইবার হলে ওগুলো প্র্যাকটিস করবেন। তারপরে আপনারা একটু বেসিকটা দেখেন, এখানে আমি নোট লিখে রাখছি যে সুইচ কেসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা যেই সুইচ কেসের যেই কনস্ট্যান্ট এক্সপ্রেশন আমরা পাস করি, এই তো কনস্ট্যান্ট এক্সপ্রেশন যেই আমরা পাস করতেছি না, এ দেখেন আগেরটাতে ছিল কি শুধুমাত্র নাম ছিল বা নাম্বার ছিল, এখানে কখনো আমরা মানে ফ্লট বা ডেসিমাল আমরা নিতে পারবো না। এখানে আপনাদের মাস্ট নিতে হবে ইন্টিজার অথবা ক্যারেক্টার টাইপের, বুঝতে পারছেন? ইন্টিজার অথবা ক্যারেক্টার টাইপের নিতে হবে। আপনি ফ্লট নিলে এটা আপনার জন্য কাজ করবে না, এটা সবাই একটু মনে রাখবেন। তো ওটা লিখে রাখছি যে সুইচ অনলি ওয়ার্কস উইথ ইন্টিজার, ক্যারেক্টার অর ইনাম, ফ্লট অর ডাবল ডেসিমাল ভ্যালুস আর নট সাপোর্টেড। সলিউশনটাকে ইউজ ইফ ইলস স্টেটমেন্ট টু হ্যান্ডেল ফ্লট অর ডাবল ভ্যালুস, মানে যখন আমাদের ফ্লট অর ডাবল থাকবে তখন আমরা কি ইউজ করব, ইফ ইলসটা ইউজ করব। এখানে দেখেন লিখে রাখছি যে ফ্লট, এটা হলো নাম ভেরিয়েবল দিয়ে এখানে একটা ভ্যালু নিয়েছি, সেটা কি, সেটা ডেসিমালের, সেই কারণে আমাদের এখানে কাজ করবে না, এটা রং। আপনাদের মনে করেন পরীক্ষায় এমন কিছু দিয়ে দিল যে এইভাবে আপনাদের কি বের করতে হবে, কোথায় আপনাদের কোডে কোথায় মানে ভুল আছে সেটা বের করতে হবে, তখন আপনাদের বলে দিতে পারে এই কোডটা আপনার দিয়ে দিল যে ফ্লট নাম্বার এত, তারপরে সুইচ কেস নাম, তারপরে আউটপুট, এখানে আপনাকে বলবে যে আউটপুটটা লেখো, আউটপুট কত হয়, তখন কি আপনি আউটপুট লিখবেন, এটা আউটপুট লিখবেন, এটা যদি আউটপুট লেখেন তখন আপনার এটা ভুল হয়ে যাবে, তখন কি বলবেন যে কোড এটা আমাদের রান হবে না বা সিনট্যাক্স এরর। তাহলে এখানে একটা বেসিক কথা এটা সবার মনে রাখতে হবে, সেটা কি, সেটা হলো সুইচ কেস শুধুমাত্র ইন্টিজার, ক্যারেক্টার আর ইনামের ক্ষেত্রে কাজ করে। এই নামটা এখনও পড়াই নাই, এটা পড়াবো। তাহলে সুইচ কেসটা কীভাবে কাজ করে, ইন্টিজার অথবা ক্যারেক্টার ক্ষেত্রে বা ইনামের ক্ষেত্রে কাজ করে, আর ডাবল বা ডেসিমাল এগুলোর ক্ষেত্রে আমাদের কাজ করবে না। এই দেখেন আপনাদের যেটা আমি দেখাইছি একটু আগে, যে আমরা যদি এই ব্রেকটা ফরগেট টু ইউজ ব্রেক, আমরা যদি ব্রেকটা না লিখি তাহলে আমাদের কি হয়, সেটা হলো সুইচ কেসে আমাদের প্রথমে এখানে আমরা ব্রেক দিই না, এখানেও ব্রেক দিই না, এখানেও ব্রেক দিই না, তাহলে এখানে 2 আছে, x = 2, তাহলে 2টা কোথায় চেক করবে, আমাদের 2টা এখানে চেক করবে, তাহলে এটা আমাদের প্রিন্ট হলো, তারপর আমাদের এটাও প্রিন্ট হবে। এটা কি বুঝতে পারছেন? এটা কোডে আপনাদের দেখাইছি তো একবার। তারপর এটা দেখেন, এটা হলো নন ইউনিক কেস ভ্যালুস, মানে আপনি যদি দুইটা কেস সেম নেন, যে এখানেও কেস 5 এখানেও কেস 5, তখন আপনাদের কম্পাইলার এরর দেখাবে, মানে এখানে সবগুলাতে আমাদের আলাদা আলাদা কেস নিতে হবে, কেস 0, কেস 1, কেস 2, কেস 3। যদি আমাদের এখানে কেস 0 নিলেন বা এখানেও কেস 0 নিলেন, দুইটা সেম, তাহলে আমাদের সেটা কম্পাইলার এরর দেখাবে, নন ইউনিক কেস ভ্যালুস। তারপরে দেখেন ইউজিং রেঞ্জ ডিরেক্টলি, এটা রং অ্যাপ্রোচ, মানে আমরা রেঞ্জের যে বের করতাম যে 80 থেকে 90, 90 থেকে 100 বা 50 থেকে 60, যে রেঞ্জটা ইউজ করতাম, এই রেঞ্জটা আমরা এখানে ইউজ করতে পারবো না, মানে এইভাবে রেঞ্জটা ইউজ করতে পারবো না, যে কেজের মধ্যে আমরা এখানে এইভাবে ইউজ করতে পারবো না, বুঝতে পারছেন? সবাই কি আছেন, বুঝতেছেন? আচ্ছা, আমাদের পরবর্তী আমরা শুরু করি, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ, যে আসি ভাই, হ্যাঁ এটা একটু বেশি গুরুত্বপূর্ণ, যে আমরা সুইচ কেস এবং ইফ ইলসটা কখন ব্যবহার করব।
এটা একটা আপনারা মানে কনফিউশন পড়ে যাবেন যে ভাইয়া এটা আমি সুইচ কেস দিয়ে করবো না ইফ এলস দিয়ে করবো, ঠিক আছে? সেই কারণে আপনারা এটা একটু ভালো মতো পড়ে রাখবেন যে কখন আমরা সুইচ কেস আর কখন আমরা ইফ এলস ব্যবহার করতে পারি, বা এটা আপনাদের পার্থক্য থাকতে পারে যে ডিফারেন্স বিটুইন সুইচ কেস অ্যান্ড ইফ এলস, পরীক্ষা দিতেও পারে, এটা বেসিক সবার জানা দরকার। তো আমি লিখছি এখানে সুইচ কেস কখন ব্যবহার করব আর ইফ এলসটা কখন ব্যবহার করব। চেক ওয়ান ভেরিয়েবল অ্যাঙ্গেস্ট ফিক্সড কনস্ট্যান্ট ভ্যালুস, মানে যদি আমাদের একটা ভেরিয়েবল থাকে, একটা ভেরিয়েবলের জন্য আমরা কি কাজ করব, এবং সেটা যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট মানে একটা ভেরিয়েবল থেকে আমাদের অনেকগুলা ডেটা পাইতে হবে, ঠিক আছে? তখন আমরা কি ব্যবহার করব, আমরা সুইচ কেসটা ইউজ করব, তখন আমরা এই ইফ এলসটা ইউজ করব না। তারপরে চেক রেঞ্জ অর কন্ডিশন, চেক রেঞ্জ অর কন্ডিশনের জন্য কোনটা ব্যবহার করব বলেন তো? অবশ্যই আমরা ইফ এলস ব্যবহার করব, কখনো সুইচ কেস ব্যবহার করব না। সুইচ কেস ব্যবহার করলে হবে না এমনটা না, হবে, কিন্তু সেখানেও আবার দেখবেন যে ইফ এলস ব্যবহার করতে হইতেছে। সো আমরা সেখানে কি ইফ এলসটা ব্যবহার করব। চেক রেঞ্জ অর কন্ডিশনের ক্ষেত্রে আমরা ইফ এলস ব্যবহার করব, সুইচ কেস ব্যবহার করার দরকার নাই। হ্যান্ডেল ম্যানি অপশন বেসড অন দ্য সেম ভেরিয়েবল, আপনারা যেটা দেখছেন না, মানে সেম ভেরিয়েবলের জন্য অনেকগুলো অপশান। ডে একটা সেম ভেরিয়েবল, ডের ভিতরে আমাদের কয়টা আছে, 7 দিন আছে। আমরা 1 প্রিন্ট করলে মনডে প্রিন্ট হইতেছে, তারপর 2 প্রিন্ট করলে টুইসডে প্রিন্ট হইতেছে, বুঝতে পারছেন? এটা যে হ্যান্ডেল ম্যানি অপশান বেসড অন দ্য সেম ভেরিয়েবল, এটার জন্য আমরা সুইচ কেস ইউজ করব। তারপর নিড ক্লিনার অ্যান্ড মোর রিডেবল কোডের জন্য আমরা এই সুইচ কেসটা ইউজ করতে পারি। ইফ এলস দিলে আমাদের অনেক ইফ এলস ইউজ করতে হয়, অনেকবার কন্ডিশন চেক করতে হয়। তো আমরা এটা যদি ব্যবহার করি তাহলে এটা আমাদের ক্লিনার অ্যান্ড মোর রিডেবল হবে। তারপর চেক ডিফারেন্ট ভেরিয়েবল অর কমপ্লেক্স লজিক, কমপ্লেক্স লজিকের জন্য আমরা কী ব্যবহার করবো বলেন তো? ডিফারেন্ট ভেরিয়েবল মানে অনেকগুলো ভেরিয়েবল আছে, 2-3টা, তখন আমরা মানে এই ইফ এলসটা ব্যবহার করব। মনে করেন 3টা নাম্বারের মধ্যে কে সবচেয়ে বড়, এটা করার জন্য আমরা ইফ এলস ব্যবহার করব। এই সুইচ কেস ব্যবহার করে এটা হবে না এমনটা না, সুইচ কেস দিয়েও আমাদের এটা করতে পারি, কিন্তু আমরা কি করব, আমরা ইফ এলস দিয়ে সেটা করার ট্রাই করব। তারপর এটা দেখেন, এটা হলো ইজ কেস ইজ স্পেসিফিক কনস্ট্যান্ট ভ্যালু, যেটা আমরা দেখলাম যে 1 2 3 কোনটা বা এ বি হলে কোনটা আমাদের হবে, এটার জন্য আমরা সুইচ কেসটা ইউজ করব। একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের জন্য সবসময় আমরা সুইচ কেসটা ইউজ করতে পারি। আর এটা হলো কি ইফ এলস বা সুইচ কেস ওটার মতোই ডিসিশন টাইপ, যে আপনারা এখানে কি ডিসিশন নিতে পারেন। ডিসিশন টাইপের জন্য আমরা ইফ এলস চেক করব, আর সুইচের ক্ষেত্রে কি ক্যান চেক অনলি ওয়ান ভেরিয়েবল অ্যাঙ্গেস্ট। ডেটা টাইপের ক্ষেত্রে ওয়ার্কস উইথ ইন্টিজার ফ্লোট ডাবল ক্যারেক্টার এক্সপ্রেশন আর ওয়ার্কস অনলি ইন্টিজার ক্যারেক্টার ইনাম, মানে সুইচের ক্ষেত্রে বলছি এটা। তো আগের ওটার মতোই, এখানে অতিরিক্ত কিছু নাই, আপনারা এটা একটু দেখে নেবেন, ঠিক আছে? তো আজকে আমাদের থিওরি বলতে এতটুকুই, থিওরি বেশি নাই। আমরা এখন কোডে আবার যাই, আমরা এখন কোডে যাব। আমরা এখন আপনাদের ওই মার্কিং সিস্টেমটা এটার মাধ্যমে করার চেষ্টা করি। এটা কি করাবো, মার্কিং সিস্টেমটা সুইচ কেসের মাধ্যমে কিভাবে করে? জি জি ভাইয়া, দেখা গেলে একটু ভালো হয়। তো আমরা আগে তো মার্কস নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, তারপরে ইন্টার দ্য মার্কস, আমি ধরলাম যে এখানে কি আপনারা মানে ইন্টিজার মার্কস নিয়ে আপনারা ধরলেন, ঠিক আছে? আপনারা ফ্লট, যেহেতু আমাদের ফ্লট দিয়ে হবে না, কিন্তু ফ্লট দিয়ে আমাদের সুইচ কেসটা ইউজ করা যাবে না, সেই কারণে আমরা ধরলাম যে এখানে আপনারা ইন্টিজার টাইপের নিলেন। এতটুকু কাজ তো সবাই পারবেন। এখন আমরা শুরু করব। আগে আমরা আরেকটু জানি যে আমাদের কোন কোন ডেটার জন্য আমাদের কি কি কাজ করতে হবে। আমি এখানে লিখে নিলাম যে ধরেন 80 থেকে 100-র মধ্যে, 80 থেকে 100-র মধ্যে কি আসবে বলেন তো? 80 থেকে 100-র মধ্যে এ প্লাস আসবে। আমি লিখে রাখলাম যাতে আমার পরে বুঝতে সুবিধা হয়। তারপরে 70 থেকে 79, এটা আমাদের ইউনিভার্সিটি গ্রেডিং সিস্টেম না, আমি জাস্ট এমনি লিখে রাখলাম যে ধরলাম যে এ।
তারপরে ধরেন 8 থেকে 69, এখানে কোথাও ভুল হলে আপনারা একটু দেখবেন ভালো মতো, হ্যাঁ, মাঝে মাঝে আমার নাম্বার ভুল হয়ে যায়। তারপরে বি, এটা বি হলো, তারপরে সি দিব আমরা, সেটা হলো 50 থেকে, এটা দিলাম আমরা সি। তারপর আরেকটা নিতে পারি কি, আরেকটা আছে জাস্ট 40 থেকে, এটা হলো ডি, আরেকটা আছে সেটা হলো ফেল, মানে 1 থেকে 39, তাহলে আমাদের এফ দেখাবে, আমরা এটাই দেখাবো, হ্যাঁ, মানে আমরা জিরো তো পেতে এই গ্রেডিং সিস্টেমটা আমরা দেখব সুইচ কেসের মাধ্যমে আমাদের কিভাবে কাজ করতেছে। তো এক্সপ্রেশনটা আমরা এখানে রেডি করে রাখছি। তো এখানে এটার মধ্যে আমরা কি দিব বলেন তো, এক্সপ্রেশনের মধ্যে আমরা মার্কসটাকে পাস করব, মার্কসটা আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে এখানে আমাদের একটু কাজ করতে হবে। আমরা তো আগে মার্কসটা তো এইভাবে আমাদের কাজ করে না, মানে আমাদের যে মার্কসটা থাকবে সেটা আমাদের কেসের সাথে তুলনা করতে হবে, যে কেসের সাথে ওই মার্কসটা আমার মানে মিল আছে কিনা। সেই কারণে মার্কসটাকে আমাদের 10 দ্বারা ভাগ করে ফেলতে হবে। এখানে আমার 10 দ্বারা ভাগ করে ফেলতে হবে। 80কে 10 দ্বারা ভাগ করেন, দেখুন তো কত হয়, মনে করেন 8 হবে, ঠিক আছে না। আগে ধরেন যে 100, কেউ একজন 100ই পাইছে, পাইতে পারে না, কেমন আপনারা ছোটোবেলায় পান নাই যে 100 পান নাই অনেকে, তো মনে করেন ছোটোবেলায় আপনারা 100 পাইছেন, ঠিক আছে। তাহলে এখানে কি চেক করতেছে দেখেন তো, যে মার্কস ইকুয়াল আমাদের 10, যে এই ভ্যালুটা যেটা আছে সেটা আমাদের চেক করছে 10, এই ভ্যালুটা আমাদের চেক করতেছে যে এই কেজের সাথে মিল আছে, এটা কিন্তু আগেরটা, এটা হলো আমাদের এখান থেকে, বুঝতে পারছেন, ওটা আমাদের কেজের সাথে মিল করছে, মানে এটা আর এটা সমান, তাহলে আমাদের এটা রান করবে, ঠিক আছে। আর আমি বলছি প্রথমে আমরা এ প্লাস নিব, শুধুমাত্র তো এটা নিলে এ প্লাস হবে না, আমাদের অন্য কিছু নিতে হবে। তাহলে মনে করেন কেউ 95 পেয়েছে, 95 পেয়েছে মার্ক, একে 10 দ্বারা ভাগ করেন তো কত হয়, 10 দ্বারা ভাগ করলে এটা 9 হয়, মানে কেস 9 এর জন্য এটা আমাদের সঠিক হবে, কেস 9 এর জন্য সে এ প্লাস পাবে। এটা কি বুঝতে পারছেন, কেস 9 এর জন্য সে এ প্লাস পাবে। আবার ধরেন কেউ 90 পেয়েছে, 90 পেলে তো 10 দ্বারা ভাগ করেন তাহলে 9 আসে, সমস্যা নয়। এখন ধরেন কেউ 85 পেয়েছে, তাহলে 10 দ্বারা ভাগ করেন, তাহলে কত হবে 8.5, মানে সেও তাহলে 8-এর মধ্যে আসে, তাহলে কেস আমাদের 8, কেস 8ও কাজ করবে, কেস 8ও কাজ করবে, মানে এখানে 3টা কেসের জন্য আমাদের কি আউটপুট আসবে বলেন তো, ইওর গ্রেড ইজ এটা কি বুঝতে পারছেন, এখানে আমরা কি কাজ করলাম, এখানে আপনাদের একটু বুদ্ধি করে এই কাজটা করতে হবে, যে মার্কসকে আপনার 10 দ্বারা প্রথমে ভাগ করে নিতে হবে, তারপরে আপনারা সেই হিসাবে কাজ করবেন, যে আগে মার্কস নিলেন যে 97, সেটাকে আপনারা 10 দ্বারা ভাগ করলেন, না 97কে 10 দ্বারা ভাগ করলে তো 10 হবে না, মনে করেন কেউ মার্কস 100 পাইছে, তখন তার ক্ষেত্রে কেস 10টা সঠিক হবে, ঠিক আছে। আবার কেউ মার্কস 90 পাইছে, তার ক্ষেত্রে কত হবে মনে করেন, তার ক্ষেত্রে কেস 9টা আমাদের সেম হবে। আবার কেউ মনে করেন 80 বা 85, 80-এর উপরে পাইছে, তার ক্ষেত্রে এই কেসটা সেম হবে, মানে 3টা কেসের জন্যই আমাদের গ্রেডটা এ প্লাস হবে। তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা আরেকটা কেস নিয়ে কাজ করব। এখন কেস কত হতে পারে বলেন তো, এখন আমাদের এটা আছে যে 70 থেকে মনে করেন 79, তাহলে 70 থেকে 79 মনে করেন কারো মার্ক 75, তাহলে ভাগ করেন 10 দ্বারা, 10 দ্বারা ভাগ করলে কত হয় 7 আসতেছে, মানে 7-এর জন্য আমাদের কি হবে, 7-এর জন্য আমাদের গ্রেডটা হবে এ, কেস 7। কেস 7 এখানে কি কাজ করতেছে বলেন তো, আমি জাস্ট কমেন্টে একটু বোঝাই দিতেছি আপনাদের, যে মার্কস এটা তো আমরা লিখছি, লেখার পরে এটা আমাদের এটার সাথে চেক করবে যে আমাদের 7 হচ্ছে কিনা, যে মার্কসটা আমি ইনপুটের কাছ থেকে আমি নিতেছি, যে মার্কস এখানে 75, আমরা যে ইনপুটের কাছ থেকে নিয়েছি সেটা এখানে যা চেক করবে, এই কেস এখানে চেক করবে যে মার্কস এটা আমাদের সমান হচ্ছে কিনা। ভাইয়া 21 নাম্বার লাইন কমেন্ট হবে। আচ্ছা 21 নম্বর লাইন, না এখানে কমেন্ট, ও কমেন্ট হবে, তাই তো, হ্যাঁ এখানে আমি কমেন্টটা দিই নাই, তো এখানে কমেন্ট আকারে দেখেন, এটা আপনারা বুঝতে পারছেন অবশ্যই। তাহলে আমাদের কি হবে, যদি কেসটা সঠিক হয় তখন আমরা এখানে যে বলে দিবে যে ইওর গ্রেড ইজ
ইওর গ্রেড ইজ এ। ঠিক আছে, তারপরে তো এখানে অবশ্যই ব্রেক করতে হবে, বুঝতে পারছেন? ব্রেক না করলে কিন্তু এটা আপনাদের পরেরটাও নিচেরটাও প্রিন্ট হয়ে যাবে। সো এখানে আপনাদের মাস্ট ব্রেকটা করতে হবে। তারপরে আমরা পরে কাজ করি। তাহলে এটা হলো কেস 7 এর পরে কি দিলাম 6, এটা মনে করেন 6 আসবে। 6 এর ক্ষেত্রে কি মনে করেন কেউ 65 মার্ক পেয়েছে, 65 মার্কের জন্য আপনারা আগে ভাগ করেন 65 ভাগ 10, এখানে আপনাদের 6ই আসবে বা 6 পয়েন্ট সামথিং আসবে, সেই কারণে আমরা এটা লিখলাম যে বি। আমাদের মূল কাজটা করতেছে এখানে, মানে কন্ডিশনটা চেক করতেছে, আমাদের এখানে চেক করবে, বুঝতে পারছেন? এটার সাথে এটা আমাদের চেক করবে, যদি সঠিক হয় তারপরে যাবে, না হলে আমাদের যাবে না। তাহলে এটার পরে 6 গেল, 6 এর পরে 5, কেউ মনে করেন 55 57 পাইছে, আপনাদের পরে চেক করতে দিব, সমস্যা নাই, তখন আপনারা ইচ্ছা মতো বললেন ইনপুট, আমি দেখব না। তারপর এটা কি বলেন তো কত মার্ক? এটা হলো সি পেয়েছে সে। তারপরে ব্রেক হয়ে গেল এখানে। কেউ মনে করেন 45 পেয়েছে বা 47 পেয়েছে, তারটাও ভাগ করে দেখবেন যে এখানে এই অংশর পরে ভাগ করে দেখবেন যে এখানে 4 পয়েন্ট সামথিং বা 4 এরকম আসতেছে। তাহলে এটা কি ডি সম্ভবত, হ্যাঁ এটা হলো ডি। 4 পেলে ডি, 4 পেলে সে ডি। এখন আমরা লাস্ট একটা কন্ডিশন চেক করব, সেটা হলো কেস, এখানে আমরা কি দিতে পারি বলেন তো? কেস 3 যদি 39ও হয় তাহলে 39 ভাগ 10 আপনার 3 পয়েন্ট সামথিং আসবে এরকম, তখন আপনার এই কেসটাও সঠিক হয়ে যাবে। তাহলে 39-এর জন্য সঠিক হচ্ছে। আবার মনে করেন এমন হলো যে আপনি 29 পেয়েছেন, এখানে আমি লিখে দিতে পারি কেস 3 ইকুয়াল টু, এটা যদি হয় তাহলে আমাদের মনে করেন এফ দেখায় দিবে, কিন্তু একটু আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করি। মনে করেন আপনি 29 মার্ক পেয়েছেন, তাহলে 29 ভাগ 10 আপনার কত আসতেছে বলেন তো? 29 ভাগ 10 আপনার 2.9, মানে কেস 3 এর মধ্যে না, কিন্তু এটা আপনার কেস 2 এর মধ্যে চলে যাচ্ছে। তো এটার মধ্যে কি থাকবে? এটার মধ্যে কেস 2ও থাকবে। তারপরে মনে করেন কেউ কত পেয়েছে? কেউ মনে করেন 15 পেয়েছে, সে যদি 15 পায় তাহলে আমরা 15 ভাগ 10, তাহলে আমাদের কেস 1-এ চলে যাবে, কেস 1-এ চলে যাবে। এটা কি বুঝতে পারছেন? কেস 2 আমি কেন লিখলাম? কেস 2 মানে আপনি মনে করেন যে আপনার মার্ক হলো 25 মার্ক, মার্ক হলো কত? 25 মার্ক। 25 থেকে আপনি 10 দ্বারা ভাগ করতেছেন, 10 দ্বারা ভাগ করতেছেন, ভাগ করলে আমাদের রেজাল্টটা কত আসে? 25 ভাগ 10, রেজাল্টটা আসে 2.5। 2.5 এই 2টা আপনাদের এখানে আসে, সেই কারণে আমাদের এটা কেস 2-তে চলে যাবে। তারপরে কেস 1, আর তো কিছু নাই। তারপরে প্রিন্ট এফ। আর মনে করেন কেউ 0 পেলো, 0 পেলেও মনে করেন তার ওই কেস 0 হয়ে গেল। প্রিন্ট এফ, এটা জাস্ট আমি কি লিখবো বলেন তো? আমি লিখলাম এফ, ইওর গ্রেড ইজ এফ। আটচল্লিশ নাম্বার লাইন সেমিকোলন দিছে। আচ্ছা হ্যাঁ, আর এখানে আপনারা মনে রাখবেন যে এইখানে সেমিকোলন দিলে হবে না, একটা ইয়ে দিতে হবে, কোলন সাইন দিতে হবে, ঠিক আছে? তারপর এখানে আমরা সেই ভুলটা করছি, এখানে সেমিকোলন দিলে আমাদের হবে না। তাহলে আমাদের গ্রেডটা এখানে চলে আসছে। তারপরে আর ডিফল্টের মধ্যে কি হয় বলেন তো? বলে দিবেন আপনারা যে ইনভ্যালিড মার্ক। জাস্ট হলো ইনভ্যালিড লিখে দিলেন, তাহলে শেষ। তো আশা করি কোডটা আমাদের সঠিকভাবে রান হবে, দেখি আমরা। তাহলে আপনারা একটা নাম্বার বলেন আমাকে। 95, তাহলে এটা কি হওয়ার কথা বলেন তো? 95 কই যাবে? প্রথমে আমাদের এখান থেকে 95 সে মার্কটা নিল, তারপরে এখানে আসবে মার্কস, এখানে সে অটোমেটিকভাবে সে ভাগ করে ফেলবে। তো 90 ভাগ, মনে করেন এটা অটোমেটিকভাবে সে ভাগ করে ফেললো, তাহলে আমাদের কত আসে? 95কে 10 দ্বারা ভাগ করলে আপনাদের 9.5 আসে, ঠিক আছে? তাহলে এটা কই যাবে? এই কেসটা যাবে এইখানে। তাহলে এই কেসের ভিতরে কি আছে? এই কেসের ভিতরে আছে ইওর গ্রেড ইজ এ প্লাস, ইওর গ্রেড ইজ এ প্লাস। এটা কি বুঝতে পারছেন কিভাবে কাজ করলো এটা? আর এখানে আমি 3টা কন্ডিশন, মানে এই কেসগুলো আমি মানে এক লাইনে কেন লিখছি? কারণ আমাদের এটার জন্য হইতে পারে, এটার জন্য হইতে পারে, এটার জন্য আমাদের এ প্লাস হইতে পারে, সেই কারণে আমরা একবার লিখে রাখছি।
এন্ড আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন একটা নাম্বার বলেন বা মার্কস বলেন, আমরা ইনপুট দিয়ে দেখি আমাদের কাজ করে কিনা। 69 59 59টা সি, চলেন দেখি 59 কোথায় আছে। তাহলে এখানে আমাদের 59, মনে করেন 59 ভাগ 10 দিলেন, তাহলে কত আসে? আমার 5.9 আসে। তাহলে 5.9 মানে কেস 5 এর মধ্যে যাবে। তাহলে কেস 5টা হলো ইওর গ্রেড ইজ সি। বুঝতে পারছেন এটা? একটা জিনিস এখানে চেক করেন, আগে কিন্তু আমরা যখন করছি ইফ ইলস আবার ইলস ইফ দিয়ে অনেক কন্ডিশন চেক করছি, আমাদের কোডে অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন মানে আমরা সিম্পলি এটা করে ফেলতে পারতেছি, জাস্ট হলো এখানে এটা ইউজ করে। এখানে আপনার আমি একটা দেখি তো, যদি আমি ফ্র্যাকশন নাম্বার নিই তাহলে কিভাবে কাজ করে। ফ্র্যাকশন নাম্বার নিলেও আমাদের এটা কাজ করার কথা, কারণ মার্কসটা তো আপনার এখানে যা ভাগ হইতে পারে। ইওর গ্রেড ইজ A+, ঠিক আছে? ফ্র্যাকশন নাম্বার নিলেও আপনাদের হবে। আপনাদের মধ্যে বলেন যে কত নাম্বার নেওয়া যায়, মানে এইটা একটা মডেল মনে করেন, এই মডেলকে আপনি ত্রুটি খুঁজে বের করেন। একটা মার্কস বলেন। 0 ইনভ্যালিড, 0 দিলে ইনভ্যালিড তো হবে। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, 0 দিলেও যেহেতু ইনভ্যালিড আমাদের করতেছে, তাহলে এখানে একটা কাজ করি আমরা। মনে করেন কেস 0 দিয়ে দিলাম, ঠিক আছে? কেস 0 মানে ইওর গ্রেড ইজ F, আর ইনভ্যালিড মানে কত? মনে করেন আপনি 105 নিলেন, ঠিক আছে? আচ্ছা দেখি আমরা যদি 105 নিই ভাগ 10, 105 এর ক্ষেত্রে এটাও কাজ করতেছে, কারণ হলো ওইখানে আমাদের ভ্যালুটা কি আসতেছে বলেন তো? এখানে ভাগ করে আমাদের 10.5 আসতেছে, সেই কারণে এটা নিয়েছে। তখন আপনি এখানে বলে দিবেন যে 1 to 100, ঠিক আছে? মানে তুমি এর ভিতরে মার্ক নাও। তাহলে সে যদি বেশি মার্ক নিয়ে আপনাকে ভুল ধরার চেষ্টা করে, তাহলে মানে সেটা তার দোষ, সে কোড ভালোভাবে পড়ে নাই। তো আশা করি এটা বুঝতে পারছেন। জি ভাই। তো আপনাদের ওটা ভালো লাগছে না এটা ভালো লাগতেছে? মানে আগে যে বড়ভাবে ইফ ইলস ইফ দিয়ে করছিলেন, এটা কি দিলে বুঝতে পারবেন তো সবাই? হ্যাঁ, এটা এখানে দিয়ে রাখছি। আচ্ছা, এটা কি সবাই ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। আচ্ছা, এটা আপনার একটু মানে ট্রাই করে দেখবেন যে আপনাদের আগের কোডে থেকে এটা সহজ কিনা এবং কিভাবে কাজ করতেছে। তো আমরা এখন একটা মনে করেন একটা সিম্পল ক্যালকুলেটর করার চেষ্টা করি। আমরা যে ক্যালকুলেটরটা ইউজ করি না, এটা কিভাবে কাজ করে এটা আমরা মনে করেন সুইচ কেস দিয়ে ইউজ করব। চলেন এটা একটু আমি ক্যান্সেল করে দিই, দিয়ে আপনারা অটোমেটিকভাবে করতে পারবেন। তো আমি ক্লাসটা শুরু করি। তো সুইচ কেস দিয়ে আমাদের ক্যালকুলেটর কিভাবে বানাতে হয় সেটা আমরা দেখব, ঠিক আছে? তো ক্যালকুলেটরের ক্ষেত্রে কি বলেন তো, যেটা আপনারা কি নিতে পারেন, দুটো একটা ভেরিয়েবল নিয়ে নেবেন। ক্যালকুলেটরের ক্ষেত্রে তো আপনাদের অটোমেটিকভাবে অনেক সংখ্যা যোগ করা যায়, অনেক সংখ্যা বিয়োগ করা যায়, তাই না? আপনারা দুটো সংখ্যা যোগ করবেন না বা দুটো সংখ্যা বিয়োগ করবেন না, ঠিক আছে? কিন্তু আমরা এখন দুটো সংখ্যা দিয়ে কাজ করব। যখন আমরা লুপ শিখে যাব, তখন আমরা অটোমেটিকভাবে অনেকগুলো সংখ্যার যোগ করতে পারবো, অনেকগুলো সংখ্যার বিয়োগ করতে পারবো, বা একটা করার পরে আমরা আবার শুরু করতে পারবো। কিন্তু এখন আপাতত আমরা মানে দুটো সংখ্যা নিয়ে কাজ করব। তাহলে আপনি দুটো ভেরিয়েবল নিয়ে নেন, ইন্টিজার a আর b। তারপরে এখান থেকে
ইউজারের কাছ থেকে নিয়ে নেন, দুটা ভেরিয়েবল ভ্যালু নিয়ে নেবেন। আচ্ছা, আমি এভাবে না নিয়ে আগে একটা কাজ করি, লিখি যে প্রিন্টএফ, মানে আমরা ক্যালকুলেটরে যেভাবে কাজ করি, ক্যালকুলেটর কিভাবে করি, আগে আমরা একটা নাম্বার নিই, নাম্বার নেওয়ার পরে আমরা একটা অপারেটরে ক্লিক করি যেটা হলো প্লাস মাইনাস গুণ বা ভাগ, তারপরে আরেকটা সংখ্যা নিই, তারপর আমাদের রেজাল্টটা আসে। তো সেভাবে করার একটু চেষ্টা করি আমরা। এন্টার দ্য ফার্স্ট নাম্বার, এ নিলাম, এ একটা কি আমাদের একটা ভ্যালু এখানে ধারণ করবে। তারপরে কি দিব আমরা বলেন তো, এখানে আমরা একটা অপারেটর নিয়ে নিই। এখনই আমরা অপারেটরটা পরে নিতেও পারি, কিন্তু আমরা অপারেটরটা এখানে নিয়ে নেব। অপারেটরটা কি এখানে ওপি, আমরা যেই প্লাস মাইনাস তারপরে হলো ভাগ গুণ, এগুলো তো আপনার সংখ্যা না, বুঝলেন না, এটা অপারেটর। তো সেই কারণে আপনার এখানে ক্যারেক্টার টাইপের নিতে হবে। এটা ইউজারের কাছ থেকে তো অবশ্যই ইনপুট নিতে হবে। তাহলে লিখলেন ইন্টার অ্যানি অপারেটর। অ্যানি অপারেটরের মধ্যে আপনাদের কি কি থাকবে বলেন তো, এখানে একটু ডিরেকশন দিয়ে দেন। এখানে আপনারা বলে দিবেন যে আপনারা কি নিতেছেন, ইন্টিজার নাম্বার নিতেছেন না অপারেটর নিতেছেন না কি নিতেছেন। এখানে যদি আপনারা বলে দেন না, আপনার কোড অন্য কেউ দেখে সে যদি মানে বাক খুঁজে বের করতে চায় তাহলে সে পাবে না। মানে আপনি তো এখানে লিখে দিয়েছেন যে আমি এখানে ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করছি, সে যদি ফ্র্যাকশন নাম্বারে ইনপুট দেয় তাহলে তো হবে না। তাহলে অপারেটররা কী কাজ করে বলেন তো, প্রথমে আমরা এটা হলো প্লাস নিলাম, তারপরে মাইনাস, তারপরে আর এইটা শেষ। তারপরে আমরা স্ক্যানে ফাংশন ব্যবহার করে সেটা নিয়ে নিলাম। ও সরি, এটা তো পার্সেন্টেজ অফ সি হবে, অ্যান্ড সাইন অপারেটর। তাহলে আমরা একটা নাম্বার নিলাম, তারপরে আমরা অপারেটরের মাধ্যমে আমরা যোগ না বিয়োগ সেটা নিব। এখন আমরা আরেকটা নাম্বার নিব, তাহলে আমাদের ক্যালকুলেটরের মতো একদম সিস্টেম হয়ে যাবে। প্রিন্টএফ লিখলেন এন্টার দ্য সেকেন্ড নাম্বার। পার্সেন্টেজ অফ ডি অ্যান্ডটা হলো বি, এটা শেষ। তাহলে এতটুকু তো সবাই বুঝতে পারছেন যে আমাদের নাম্বারটা আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা সুইচ কেস অ্যাপ্লাই করব। এখানে সুইচ কেস অ্যাপ্লাই করার পরে এখানে আমরা কি দিব বলেন তো, এখানে আমরা কি দিব, এখানে আমাদের কনস্ট্যান্ট ভেরিয়েবল কোনটা আছে বলেন তো আপনারা, কনস্ট্যান্ট ভেরিয়েবল আমাদের এখানে আমরা অপারেটর নিয়ে কাজ করব। হ্যাঁ, আমরা এখানে আমরা অফ দিয়ে দিলাম, ঠিক আছে। অফ দেওয়ার পরে এখানে মনে করেন কেস ওয়ানে এখানে আপনাদের প্লাস মাইনাস তারপরে ভাগ আপনারা যেটা খুশি দিতে পারেন, সমস্যা নাই। কেস ওয়ানে আমি কি দিয়ে দিলাম, আমি এটা মনে করেন এটা প্লাস, মানে এখানে আমাদের চেক করতেছে যে অপারেটর এটা প্লাস কিনা। যদি প্লাস হয় তাহলে এর ভিতরে যে সে কাজ করবে এবং রেজাল্টটা সে দেখায় দিবে। তো আমি কি রেজাল্ট নিতে পারি বলেন তো, পার্সেন্টেজ অফ ডি, তারপরে মনে করেন প্লাস পার্সেন্টেজ অফ ডি, তারপর স্ল্যাশ এন। স্ল্যাশ এন এখানে দিলাম না, আমাদের তো ক্যালকুলেশন করে একটা রেজাল্ট আমাদের দিবে, তো রেজাল্টটা দেখায়। তারপরে এ কমা বি, আর এটা হলো এ প্লাস বি, ঠিক আছে। এই ব্রেকটা কাজ করি কি আমরা, এই ব্রেকটা একটু এখানে রেখে দিই যাতে আমাদের কোডটা একটু ছোট হয়, মানে জায়গাটা কম নেয়, ঠিক আছে। তাহলে কেস এটার ক্ষেত্রে ক্লেস প্লাসের ক্ষেত্রে এটা কাজ করবে সে, আরেকটার ক্ষেত্রে কি এটা মনে করেন সে বিয়োগ করতেছে, বিয়োগের ক্ষেত্রে জাস্ট এখানে আপনারা বিয়োগ দিয়ে দেন, তারপরে এখানে বিয়োগ দিয়ে দেন। এখানে আবার কি দিলাম, তাহলে কেস টুটা আমাদের নেওয়া শেষ। কেস টু বলতে মাইনাসের ক্ষেত্রে আমাদের নেওয়া শেষ। তারপরে এটার ক্ষেত্রে মাল্টিপ্লিকেশান দেন। তাহলে এখানে আপনারা একটু মনোযোগ দেখবেন, হ্যাঁ, আমার কোডে কোথায় ভুল হচ্ছে বা কোথাও ভুল হলে আপনারা বলবেন একটু, ঠিক আছে। তো এটা আপাতত শেষ হইল। তারপরে এখানে জাস্ট একটু আমরা ঠিক করে নিই। এই তো আপাতত আমাদের শেষ। তো এখানে কাজ করছে, এখানে সবগুলোতে আমার ব্রেক দেওয়া আছে, একটা রেজাল্টের পরে ওপরটাতে যাবে না। আর এখানে যে কি দিয়ে দিবেন, ইনভ্যালিড।
এখানে প্রিন্টএফ, এটা হলো ইনভ্যালিড। ঠিক আছে, এখন এটা আমরা একবার ট্রাই করি, আপনারা আমাদের বলবেন যে ইনপুট কি কি নিতে পারি। তো ইন্টার দ্য ফার্স্ট নাম্বার আমি নিলাম 4, তারপরে ইন্টার অ্যানি অপারেটর আমি নিলাম প্লাস, তারপরে ইনভ্যালিড আমাদের দেখা দিয়েছে, এখানে একটু আমাদের ভুল আছে, সেইটা হলো পার্সেন্টেজ অফ ডি ইন্টার দ্য সেকেন্ড নাম্বার। এখানে আমাদের একটা স্পেস দিতে হয়, বুঝছেন? একটা স্পেস না দিলে আপনার একদম পরের লাইনে চলে যাবে, সেই কারণে আপনার একটু স্পেস দিবেন এখানে। এখানে দেখি কি কাজ করে, 4, তারপরে এইটা এবার আসছে, আর 5 আমাদের 9, 4 + 5 9 আমাদের রেজাল্ট চলে আসছে। এখন মনে করেন এখানে জাস্ট এখানে আপনি যে ভ্যালু দেন না কেন আপনার ভ্যালুর সাথে মিলে যাবে, 50, তারপরে মাইনাস, তারপরে 20, ইন্টার অ্যানি অপারেটর ইন্টার দ্য সেকেন্ড নাম্বার। এখানে তো ভুল হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি মানে ইনপুট নিয়েছি তো সেই কারণে সে ইয়ে করতে পারে নাই। 50, তারপরে মাইনাস দিলেন, তারপরে সে 20, আউটপুটটা কত আসছে আমাদের 30 আসছে। এখান থেকে আমাদের সবগুলোর ক্ষেত্রে আমাদের মানে রেজাল্ট আসবে, সবগুলোর ক্ষেত্রে রেজাল্ট আসবে, কিন্তু একটা সমস্যা হবে, সেটা হলো এখানে এই ভাগ ডিভিশনটা আছে না, এটা দেখেন কি কাজ করে। যে আপনারা মনে করেন 0/5, তাহলে আপনাদের কত আসে, রেজাল্টটা 0 আসবে। মনে করেন 0, তারপরে 5, 0 আসছে। হ্যাঁ, এখন আমরা করব যে 5/0, এখানে আমাদের প্রোগ্রামটা মানে এক্সিকিউশন করতেছে না, বুঝতে পারছেন? মানে সে তো একটা ক্যালকুলেশন করবে, এখানে কিছু করতেছে না, তো এখানে আমাদের একটু এডিট করতে হবে, বা এখানে আমাদের একটা কন্ডিশন দিতে হবে যে বি কখনো 0 হবে না, বি কখনো 0 হবে না। ঠিক আছে, এটা একটু আমাদের এখানে ঠিক করতে হবে। সো কোথায় করব এটা আমরা, এই কন্ডিশনের ভিতরে এখানে একটা কন্ডিশন দিয়ে দেবো, ইফ বি নট ইকুয়াল টু 0, বি কখনো 0 হবে না। বি যদি 0 না হয় তাহলে এটা আমাদের প্রিন্ট করবে, আর যদি 0 হয়ে যায় তাহলে আমাদের অন্য একটা প্রিন্ট করবে। এটা একটু চেক করতে হবে আর কি। তাহলে এখানে আমরা ইলস দিলাম, ইলস দিয়ে কি বলবো বলেন তো? যদি আমাদের 0 হয়ে যায় তাহলে কি বলবেন, ডিভিশন বাই 0 ইজ নট অ্যালাউড। ডিভিশন বাই 0 ইজ নট অ্যালাউড। এখন আর আপনার কোডে মানে কোথাও ভুল হবে না। আর এখানে একটা ব্রেক দিয়ে দিবেন। ব্রেকটা আমরা ওখানে দিয়েছি, এখানে তো আমাদের এই ব্রেকটা থাকলে হবে না, আমাদের ব্রেকটা এখানে দিয়ে দিতে হবে। এটা কি বুঝতে পারছেন সবাই কি করলাম আমি এখানে? তো চলেন এখন আমরা কাজ করি যে 5/0 আমরা করি, আমাদের আউটপুটটা আসে কি, আমাদের আউটপুটটা কি দেখায়, ডিভিশন বাই 0 ইজ নট অ্যালাউড। ঠিক আছে, তো এটা আমাদের ছোটোখাটো একটা ক্যালকুলেটর হয়ে গেছে। এই ক্যালকুলেটরে যখন আমরা একটা লুপ ইউজ করব, ডু অথবা হোয়াইল লুপ যখন ইউজ করব, তখন আপনাদের এই ক্যালকুলেটর একদম একটা প্রজেক্টের মতো হয়ে যায় মনে করেন। মানে সেখানে আপনার ইচ্ছা মতো ইনপুট নিতে পারবেন, আবার ট্রাই করতে পারবেন, বুঝতে পারছেন? তো যখন আমরা ডু হোয়াইল লুপ শিখবো তখন আপনাদের মধ্যে আমাকে কেউ মনে করাই দেন যে ভাই এটা শেখাতে চাইছিলেন যে ক্যালকুলেটরে কীভাবে ডু হোয়াইল লুপ ইউজ করে। সো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এটা কি সবাই ক্লিয়ার? জি ভাই।
আচ্ছা, এখন মনে করেন এটার ক্ষেত্রে তো মনে করেন ফ্র্যাকশন নাম্বার, আপনাদের ক্যালকুলেটরে শুধুমাত্র তো ইন্টিজার নাম্বার দিয়ে কাজ করে এমনটা না। আপনি তো এখানে মনে করেন 12.5, তারপর 14.5 এগুলোর যোগ বিয়োগ তো আপনারা বের করেন না? তো এটা যদি আমরা করি, জাস্ট কিছুই করবেন না, জাস্ট এখানে আপনারা এই ইন্টিজারের জায়গায় ফ্লটটা নিয়ে নেন, ফ্লট নিয়ে নেবেন। আর এইসব জায়গায় এই ফ্লটের এগুলোতে জায়গায় পার্সেন্টেজ অফ এফ দিয়ে দিবেন, তাহলে আমাদের কাজ অটোমেটিকভাবে কাজ করবে, যে দশমিকের জন্য বা ডেসিমালের জন্য আমাদের কিভাবে কাজ করতেছে। ঠিক আছে? তো এটা আমি আপনাদের কাজ দিয়ে দিলাম, এটা আপনারা চেক করবেন। যে আমি হলো ইন্টিজারের ক্ষেত্রে দেখাইছি, আপনারা এখানে কিছু করতে হবে না, সব কিছু সেম থাকবে, এখানে জাস্ট ফ্লট দিবেন আর এখানে হলো পার্সেন্টেজ অফ এফ দিতে হবে। আর এগুলোতে যে মানে পার্সেন্টেজ অফ 0.2 দিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের হবে। তাছাড়া কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এখানে এটা চেঞ্জ করতে হবে না। এটার ভিতরে সুইচ কেজের ভিতরে সবসময় আমাদের ইন্টিজার অথবা ক্যারেক্টার টাইপ মানে এখানে হবে। এটাই ক্লিয়ার সবাই? জি ভাই। এটাই ক্লিয়ার? সবাই একটু কথা বলবেন। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি পরেরটা করাই নাকি? আমাদের আরেকটা আছে, এটাই আজকে ক্লাসের শেষ টপিক। সেটা দেখেন যে একটা এটিএম মেনু সিমুলেশন, মানে আপনারা যারা এটিএম বুথে টাকা তুলতে যান বা কারা ডিপোজিট করতে যান বা আপনাদের হলো কখনো ব্যালেন্স চেক করেন, ঠিক আছে? তো এগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে সুইচ কেস দিয়ে আমরা কাজ করতে পারি এটা, বা আমাদের যে এটিএম বুথ মেশিনটা আছে সেটাই কিভাবে আমাদের তৈরি করা হয়েছে, বা ওখানে কী কী কন্ডিশন আমাদের চেক করে, তারপরে আমাদের অটোমেটিকভাবে সে তারা বলে। প্রথমে মনে করেন কি কোনো একটা ইউজার সেখানে গেল, তার যে ইয়াটা আছে সেটা তো পাস করার পরে তাকে একটা পাসওয়ার্ড আগে ইয়ে করতে হয়, আগে পাসওয়ার্ড দিয়ে তার অ্যাক্সেসটা নিতে হয় যে আমি ওপেন করতে পারতেছি কিনা কার্ড দিয়ে। ঠিক আছে? তাহলে আমাদের একটা পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড করার পরে তারপরে আমাদের কি আসে, তারপরে আমাদের একটা এটিএম বুথ থেকে ওখানে আমাদের একটা মেনু দেখায়, যে এটিএম মেনু দেখায়, যে মেনুতে কি থাকে, যে আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারতেছেন, তারপরে কি করবেন, ব্যালেন্স চেক করবেন বা ডিপোজিটে যাবেন বা উইথড্রতে যাবেন না এক্সিটে যাবেন। তাহলে আমাদের কোন অপশান চেক করতে হবে, মনে করেন 1 আপনি প্রেস করলেন তাহলে চেক ব্যালেন্স এসে গেল, বা 2 অপশান গেল সে ডিপোজিটে গেল, মানে আপনি অ্যামাউন্ট যোগ করতেছেন বা আরও অ্যামাউন্ট আপনি ব্যাংকে ঢুকাচ্ছেন। ঠিক আছে? তারপরে উইথড্র মানে 3 নম্বর আপনি অপশান যদি আপনি দেন তাহলে টাকা ওখান থেকে আপনার বের হবে। আর এক্সিস্ট মানে আপনি মানে সব কিছু শেষ আপনার, তখন ফাইনালভাবে আপনি কমপ্লিট করছেন, যে কার্ডটা আপনি বের করবেন, তার আগে আপনি এক্সিস্ট দিলেন। এটা কি বুঝতে পারছেন যেখানে মানে কি করতে হবে আমাদের? এটা মনে করেন এমন একটা সিস্টেম আমাদের বানাতে হবে যে আমরা অপশান চেক করব। প্রথমে আমরা আমাদের কার্ডটা প্রেস করার পরে আমরা যদি সঠিক পাসওয়ার্ড দিতে পারি তাহলে আমরা সেখানে লগ ইন করতে পারবো। লগ ইন করার পরে এটিএম একটা মেনু দেখাবে আমাদের, সেখানে থাকবে কি, সেখানে আমার 4টা অপশান থাকবে। এই 4টা অপশানের মধ্যে চেক ব্যালেন্স থাকবে, ডিপোজিট থাকবে, তারপরে উইথড্র থাকবে আর এক্সিট থাকবে। 4টা অপশান থাকবে আমাদের। এই অপশানের মধ্যে আপনাকে চুজ করে নিতে হবে আপনি কী করতে চাচ্ছেন। চেক ব্যালেন্স যদি করতে চান তাহলে 1 প্রেস করবেন, যদি টাকা রাখতে চান বা ডিপোজিট করতে চান তাহলে আপনারা 2 প্রেস করবেন, আর টাকা যদি উঠাতে চান বা উইথড্র করতে চান তাহলে 3 প্রেস করবেন, আর সর্বশেষে এক্সিট করে বের হয়ে যাবেন। ঠিক আছে? তো এটাই আমরা এখন করার চেষ্টা করব। তো এটা আমি কমেন্ট আকারে লিখে রাখি। এখানে আমাদের কি কি ইনফরমেশন আছে একটু পরে বুঝতে আমার সুবিধা হবে। ঠিক আছে? তাহলে একটা আমাকে এটিএম মেশিনে কি কাজ করতে হবে সেটা এখন দেখতে হবে। তাহলে প্রথমে আমাদের কি কাজ করতে হবে বলেন তো? প্রথমে আমাদের সেই কার্ডটা দিলে সে আগে পাসওয়ার্ড শো করে বা লগ ইন অপশানটা শো করে, আপনি পাসওয়ার্ড দিলে সে লগ ইন করবে, তাছাড়া আপনি ঢুকতে পারবেন না সেই মেনুতে। ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে দিয়ে দিতে হবে যে একটা আপনারা নিয়ে নেন। পাসওয়ার্ডটা আপনাদের অন্য কিছু হতে পারে, আমি মনে করি যে আমরা ফ্লট টাইপ আমরা হলো ইন্টিজার টাইপের পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড নিলাম। ঠিক আছে? সে কারণে আমি একটা সহজ মানে নিলাম যে ইন্টিজার পাসওয়ার্ড নামে একটা ভেরিয়েবল নিলাম। ঠিক আছে? ইন্টিজার পাসওয়ার্ড নামে একটা ভেরিয়েবল নিলাম, যে পাসওয়ার্ডটা কি আমার জানাই আছে।
পাসওয়ার্ডটা কি আমার জানা আছে 24, এই পাসওয়ার্ডটা আমার আগে থেকে জানা আছে, কিন্তু এটা আমার জানা থাকলে তো হবে না, এটা আমাদের তো ওখানে যে লগ ইন করতে হবে, ওখানে তো লিখতে হবে। তো আপনি তো ইউজার, আপনি তো পাসওয়ার্ডের ওই মনে করেন কার্ডের মালিক আপনি না, বা না হইতেও পারেন। তো আপনি চেক করবেন সে আমার সঠিক ইনফরমেশন কি না। আমি কি আরেকটা কি নিতে পারি বলেন তো? আরেকটা ভেরিয়েবল আমাকে নিতে হবে, সেটা হলো ইন্টার পিন। ইন্টার পিন এটার সাথে সে কম্পেয়ার করবে সে সঠিক হচ্ছে কিনা। তো এখানে প্রথমে লিখলো ইন্টার ইওর 4 ডিজিট এটিএম পিন। ঠিক আছে, এটা কিন্তু মানে মজার, আপনারা একটু দেখেন ভালো করে, হ্যাঁ। আর এটা একটু বেশি করে সবাই মনোযোগ দেখবেন যে আমার কোডে কোথায় ভুল হইতেছে কিনা, কারণ এখানে ফরম্যাট স্পেসিফায়ার আবার বেশি ঝামেলা করে। তাহলে আমরা এখানে স্ক্যানএফের মাধ্যমে নিয়ে নিই, যেটা ইউজার আমাদের দিতেছে কি দিবে সেটা নিব। তাহলে %d, তাহলে আমরা কোনটা নিব? ইন্টার পিনটা আমরা নিলাম। ঠিক আছে, ইন্টার পিনটা আমরা নিলাম যে ইউজারে আমাদের, সেখানে আমরা লগ ইন করে প্রথমে আমাদের আসবে যে কি ইন্টার ইওর 4 ডিজিট এটিএম পিন, তারপরে ইউজারের কাছ থেকে সেটা নিয়ে ফেলতে হবে। তারপরে সেটা চেক করবে, চেক করবে কার সাথে বলেন তো? ইন্টার পিন ইকুয়াল পাসওয়ার্ডের সাথে আমার মিল আছে কিনা। যদি পাসওয়ার্ডের সাথে মিল থাকে তাহলে আপনি ঢুকতে পারবেন, লগ ইন হইলো আপনার মনে করেন প্রিন্টএফ। তাহলে কি লিখতে পারি? পাসওয়ার্ড ইজ কারেক্ট, তারপর আবার কিছু লিখতে পারেন যে ওয়েলকাম টু এটিএম। ঠিক আছে, জি। যদি পাসওয়ার্ড কারেক্ট না হয় তাহলে কি করবেন বলেন তো? তার যদি না হয় তাহলে তো আপনাকে একটা কিছু করতে হবে, তাই না? এটা আমি একদম লাস্টে লিখলাম, হ্যাঁ, এটা আমার ভিতরে অনেক কাজ করতে হবে। যদি পাসওয়ার্ড না কারেক্ট হয় তাহলে আপনি আবার বলবে যে আপনি আবার ট্রাই করেন। লিখলাম যে পাসওয়ার্ড ইজ নট কারেক্ট, ট্রাই এগেইন। তাহলে এটা আমাদের কাজ হয়ে গেল কিন্তু। ঠিক আছে, আমাদের মূল যে কাজটা সেটা আচ্ছা আমরা ভাইয়া, এখান থেকে, হ্যাঁ, এই এই এটাকেও একটা লুপের মধ্যে ফেলাইয়া পরে আমরা এখানে নিচে একটা ট্রাই নামে একটা ভেরিয়েবল নিয়ে সেটা কাউন্ট করতে পারি না যে তিনবার পর্যন্ত করবে? হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা তো কাউন্ট করতে হবে যে 3 বারে বেশি নেওয়া যাবে না। এটা যখন লুপ করবেন তখন লুপটা এখানে অ্যাড করবেন, বুঝতে পারছেন? জি। সাকিবকে দাও, তাহলে আমি পরে যা নিবনি। তাহলে এখানে যখন আপনারা লুপটা ইউজ করবেন তখন আপনারা এখান থেকে আরো ইজিলি ভাবে শেষ করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এটা আমাদের গেল এখান থেকে যে আমরা এখানে কি কাজ করতেছি। চলেন একবার এটা ট্রাই করার চেষ্টা করি। আপনারা যখন বড় বড় কোড করবেন তখন একটু ট্রাই করবেন যে কিছু কোড করার পর রান করতে, বুঝতে পারছেন? যাতে আপনাদের ভুল আপনারা ধরে ফেলতে পারেন। আপনারা মনে করেন 100 লাইনের কোড করলেন, তারপরে কোড করার পরে যদি আপনারা মানে আউটপুট বের করেন, তারপর আপনাদের মনে করেন এক জায়গায় ভুল হয়ে গেল, তখন ওটা সমস্যা হয়ে যাবে, আপনারা ভুল খুঁজে বের করতে পারবেন না। ঠিক আছে, তো আপনারা এখানে কি দিতে পারেন? আমি তো এখানে আসছে ইন্টারিয়র 4 ডিজিট এটিএম পিন, তাহলে আমরা কি দিতে পারি? আপনি একটা যে কোনো নিলেন 4 5 6 হইলো এটা। তো এটা কি আপনাদের এটিএম পিন? এটা তো না, তাহলে হলো পিন ইজ নট কারেক্ট, ট্রাই এগেইন। ঠিক আছে, তাহলে এটা আমাদের হইলো না, কিন্তু আমরা যদি এটা দিতাম যে মনে করেন ইন্টারিয়র 4 ডিজিট এটিএম পিন 1 2 3 4, তাহলে এটা আমাদের কাজ করতেছে পাসওয়ার্ড ইজ কারেক্ট, ওয়েলকাম টু এটিএম। এখন এটিএম এ আমরা ঢুকতে পারছি। ঠিক আছে, মানে লগ ইনটা আমাদের সাকসেস হয়েছে। এখন আমাদের অনেক কাজ আছে যে আমাদের এগুলা কাজ করবে। আমাদের এটিএম মেনুগুলো আমরা চেক করব যে আমাদের কিভাবে সেটা কাজ করতেছে, কি কি মেনু আছে, মেনুর ভিতরে যে আমাদের অপশানটা দিতে হবে। এটা মনে করেন কি দি, মনে করেন এটিএম মেনু। ঠিক আছে, তাহলে এতটুকু আমাদের শেষ। এখানে আমরা একটা /n টা ইউজ করি,
স্ল্যাশ এন ইউজ করার পরে আবার একটা প্রিন্টএফ আমরা দিব। এখানে জাস্ট এগুলো আমরা প্রিন্ট করে রেখে দিব, জাস্ট কি কি আছে, 1 নম্বরে কি আছে একটু 1 নম্বরে দিয়ে দিলাম স্ল্যাশ এন, তারপর আরেকটা হলো প্রিন্টএফ দেন, একটু কপি করে নি, হ্যাঁ ঠিক আছে, 4টা 1 2 1 2 3 4, আচ্ছা আরটা নিলাম, সমস্যা নাই। প্রিন্টের ভিতরে এটা কি দিতে পারি বলেন তো, এটা ডিপোজিটের ক্ষেত্রে এটা আমাদের এখানে আসবে, ডিপোজিটের ক্ষেত্রে এটা আসলো স্ল্যাশ এন, তারপরে হলো 3 নম্বরে কি আছে, 3 নাম্বারটা আমাদের উইথড্রর ক্ষেত্রে কি হতে পারে বলেন তো, স্ল্যাশ এন উইথড্র করার পরে জাস্ট আরেকটা অপশন আছে, সেটা হলো এক্সিস্ট, মানে আপনি সব কাজ করছেন, এখন আপনি ওখান থেকে বের হয়ে যাচ্ছেন, তো আপনার এখানে এক্সিস্টটা আপনি লিখে দিলেন, তাহলে এখান থেকে আপনাদের এটা শেষ, ঠিক আছে। তাহলে আপনাদের এই মেনুটা ওখানে শো করবে, মেনুটা শো করার পরে এখন আপনাকে বলবে যে আপনি একটা অপশান এখানে চেক করেন, এখানে আপনি একটা অপশান চেক করেন, ঠিক আছে। তো আমরা এখন কি লিখতে পারি বলেন তো, এখন আমাদের আরেকটা নিতে হবে যে এখান থেকে আপনাদের চুজ করতে হবে, তো চুজ করার জন্য আপনারা একটা ভেরিয়েবল নিয়ে নেবেন, যে ইন্টিজার চুজ নামে একটা আপনারা ভেরিয়েবল একটা চুজ নিয়ে নিলেন, ঠিক আছে। তারপরে কি দিবেন এখানে প্রিন্টএফ ইন্টারিওর চুজ, এখান থেকে আপনারা আবার স্ক্যানএফ ইউজ করে সেটা নিয়ে নেন, তাহলে আমরা কি দিব এখানে বলেন তো, চুজ। এটাকে এতটুকু সবাই বুঝতে পারছেন তো নাকি, একটু কথা বলবেন সবাই, এতটুকু সবাই বুঝতে পারছেন তো নাকি, তাহলে এতটুকু আমাদের কাজ শেষ। এখন আমরা সুইচ কেসটা ইউজ করব, সুইচ কেসের এক্সপ্রেশনটা আমাদের এখানে চলে আসছে, এক্সপ্রেশনের মধ্যে আমরা কি দিতে পারি বলেন তো, এক্সপ্রেশনের মধ্যে থাকবে আমাদের চুজ করা, মানে আমাদের কোনটা কাজ করবে, যে প্রিন্ট কেস 1 যদি এটা হয় তাহলে আমাদের এটা ব্যালেন্স চেক করবে, যদি 2 হয় তাহলে আমাদের মানে ডিপোজিটের কাজ করবে বা উইথড্রর কাজ করবে, সেই কারণে আমরা এখানে কি দিব, চুজ এই ভেরিয়েবলটা আমরা এখানে মনে করেন আমরা এটা এখানে ইনপুট দিয়ে দিলাম, তাহলে এখানে কেস 1 এর ক্ষেত্রে কি আসে বলেন তো, কেস 1 এর ভিতরে আমাদের প্রথমে আমরা 1 নাম্বার নিয়ে কাজ করব, 1 নাম্বার নিয়ে কাজ করলাম, ঠিক আছে। 1 নাম্বার এখানে আসবে, 1 নাম্বারটা কি বলেন তো, চেক ব্যালেন্স, তো চেক ব্যালেন্সে আপনি কি লিখবেন বলেন, চেক ব্যালেন্সে আপনি কি লিখবেন যে আপনার কারেন্ট ব্যালেন্সটা কত, এই ব্যালেন্সের জন্য এখানে আরেকটা ভেরিয়েবল আপনাকে নিয়ে নিতে হবে, সেটা কি বলেন তো, সেই ভেরিয়েবলটা আপনি নিয়ে নেন যে ফ্লট, এটা মনে করেন সরি এটা হলো ফ্লট ব্যালেন্স একটা ভেরিয়েবল নেবেন, আর একটা হলো অ্যামাউন্ট, যে আপনার এখন টোটাল কত ব্যালেন্স আছে আপনার অ্যাকাউন্টে, ঠিক আছে। আবার আরেকটা হইতে পারে যে আপনি ডিপোজিট করতেছেন এত টাকা, সেটা একটা অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট আপনি ডিপোজিট করতেছেন, আবার এমন হতে পারে যে আপনি এত অ্যামাউন্ট আপনি উইথড্র করছেন, সে কারণে আমরা অ্যামাউন্ট নামে একটা এখানে একটা ভেরিয়েবল আমরা এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখানে আমরা ব্যালেন্স আমরা মনে করেন ইউজারের কাছ থেকে নিলাম না, ঠিক আছে, ইউজারের কাছ থেকে আপনি নিতে পারেন, আমি নিলাম না, আমি মনে করেন দিয়ে দিলাম যে 50,000 টাকা, 50,000 টাকা আমার ওখানে আছে, ঠিক আছে, আর অ্যামাউন্টটা আমি এখন কাজ করতেছি না, তাহলে প্রথমে কি কাজ করবে বলেন তো, ব্যালেন্স চেক করবে, ব্যালেন্সে হলো প্রিন্টএফ, এখানে কি দিবেন, ইওর কারেন্ট ব্যালেন্স ইজ, আপনি মনে করেন আপনার অ্যাকাউন্টিংয়ে ব্যালেন্সটা চেক করতেছেন, ইওর কারেন্ট ব্যালেন্স ইজ, তাহলে আপনি কি লিখতে পারেন বলেন তো, এখানে আমাদের যেহেতু ফ্লটে আমরা নিয়েছি সেটা আপনারা ফ্লটে দেন 0.2f, তারপরে কি দিতে পারি স্ল্যাশ এন, আর এখানে ব্যালেন্স, ঠিক আছে। তাহলে আমাদের কেস 1টা এখানে এটা চেক করতেছে, যে কেস 1 আমাদের কি চেক করবে, আপনাদের ব্যালেন্সটা কত এটা আপনাদের এখানে চেক করতেছে, ইওর কারেন্ট ব্যালেন্স ইজ এত,
এখানে আপনাদের ব্যালেন্সটা চেক করবে। চলেন একবার রান করে দেখি। তাহলে এখানে আমাদের প্রবলেমটা বলছে কোথায়, আনইউজড। ও এটা সমস্যা নাই, মানে আনইউজড ভেরিয়েবল অ্যামাউন্ট, আমরা এই ভেরিয়েবলটা ইউজ করি না, সেই কারণে প্রবলেম দেখাচ্ছে। আমরা যখন ইউজ করবো তখন এটা আউট হয়ে যাবে, সমস্যা নয়। তাহলে আমাদের ব্যালেন্সটা চেক করি যে আমাদের ব্যালেন্সটা কত আছে এখন। ভাইয়া বোঝা যাচ্ছে না, কথা ঠিক মতো আসতেছে না। আচ্ছা এখন বুঝতে পারছেন সবাই? কথা কি বাকিরা শুনতে পারতেছেন? আসতেছে না। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা যতটুকু করছি ততটুকু রান করার চেষ্টা করতেছি, বুঝতে পারছেন? তো দেখেন এখানে প্রবলেমটা দেখাইছে, কারণ আমরা একটা এক্সট্রা মানে ভেরিয়েবল ইউজ করছি, ওটার কাজ এখনো করি নাই, সেই কারণে দেখাইছে। তো ওটা নিয়ে সমস্যা নাই। 1 2 3 4 পাসওয়ার্ডটা আমাদের কাজ করলো। তারপরে এন্টার, আমরা তো কেস 1 নিয়ে কাজ করছি, চেক ব্যালেন্স। তো ব্যালেন্স চেক করেন, যখন এন্টার ইওর চুজ তখন আপনি 1 দিবেন, তখন আপনাদের ব্যালেন্সটা চেক করে সে দেখাবে। তাহলে ইওর ব্যালেন্স ইজ এত, 50,000 টাকা এখানে আছে। তাহলে আমাদের কেস 1টা কাজ করছে, ঠিক আছে। এখন আমরা কেস 2 নিয়ে কাজ করব। কেস 2, কেস 2 এর ভিতরে কি আছে বলেন তো? কেস 2 এর ভিতরে আছে আপনার ডিপোজিট করতে হবে। কেস 2টা কত বলেন তো? এখানে চুজ দিয়েছি, চুজ মানে হলো আমাদের কেস 2তে, এখানে কেস যখন 2 দিবেন তখন সে এতে অটোমেটিকভাবে নিয়ে চলে যাবে যে সে আপনি মানে কি করতেছেন, যে ডিপোজিট করবেন না কোনটা করবেন। সরি। তাহলে কেস 2তে আমাদের ডিপোজিট করতে হবে। চলেন এটা আমাদের এখন এখানে আমরা কাজ করি। তো এখানে প্রথমে আমরা কি করব, আপনি কত টাকা ডিপোজিট করবেন সেটা কি জানেন এখনো? বা এখানে তো বলেন নাই যে আমি এত টাকা ডিপোজিট করতে চাচ্ছি, তো এটা আপনাকে বলতে হবে। ইন্টার অ্যামাউন্ট টু ডিপোজিট, ইন্টার অ্যামাউন্ট টু ডিপোজিট, এতটুকু আমরা করলাম এখান থেকে। তারপরে কি করতে পারি বলেন? এখান থেকে ইউজারের কাছ থেকে আমরা পার্সেন্টেজ অফ এফ তো ইউজ করতে হবে, কারণ ডিপোজিটে আমি ব্যাংকে সবসময় ওই তো ফ্র্যাকশনে আসে। এখান থেকে কত নিতে পারি বলেন তো? একটা আমরা এখান থেকে অ্যামাউন্টটা নিয়ে ফেলবো, এই অ্যামাউন্ট ভেরিয়েবলের কাজটা আমরা এখানে ইউজ করতেছি। ইন্টার অ্যামাউন্ট টু ডিপোজিট, তাহলে স্ক্যানএফ এটা আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। এখন একটা কাজ আছে, যে কাজটা হলো সেটা হলো আপনি কি মানে মানে 0 টাকা ডিপোজিট করতে পারেন? মানে 0 টাকা কখনো ডিপোজিট করতে পারবেন? এটা কি সম্ভব? কখনো সম্ভব না। সেই কারণে আপনাকে একটা কন্ডিশন এখানে দিয়ে দিতে হবে যে অবশ্যই অ্যামাউন্টটা কত হবে বলেন তো? অ্যামাউন্টটা 0-র বড় হতে হবে, অ্যামাউন্টটা মাস্ট আপনাকে 0-র বড় হতে হবে, ঠিক আছে। অ্যামাউন্ট আপনাকে মাস্ট 0-র বড় হতে হবে। 0-র বড় হলে তারপর আপনি এখানে দিলেন। আর ডিপোজিট করার পরে অ্যামাউন্টটা 0 বড় হবে, আপনি আবার একবার ব্যালেন্সটা আপনি দেখবেন, তাহলে ব্যালেন্সটা কত হয়ে যায়? এখন আপনার আগের ব্যালেন্স যেটা ছিল তার সাথে আপনার অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে, অ্যামাউন্টটা আপনার যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন আপনারা প্রিন্ট করেন যে আপনাদের সাকসেসফুলি ডিপোজিট হয়েছে কিনা, পার্সেন্টেজ অফ 0.2 এফ। এটা আমি দেখলাম যে আমি এত টাকা ডিপোজিট করছি, সেটার জন্য আমি এখানে লিখতেছি। এখানে কি লিখতে পারি বলেন তো? অ্যামাউন্ট ডিপোজিট, এত পার্সেন্ট অ্যামাউন্ট সাকসেসফুলি ডিপোজিট। স্ল্যাশ এন দিয়ে রেখে দিলেন। এখানে স্ল্যাশ এন দিয়ে রাখলে হবে না, আপনাকে এটা শেষ করে তারপরে অ্যামাউন্টটা এখানে বলে দিতে হবে, যাতে একটা ফরম্যাট স্পেসিফাই ইউজ করছেন এটা কার জন্য সেখানে আপনি বলে দিলেন যেটার জন্য আমি ইউজ করছি। তাহলে এখন আরেকটা কাজ করতে পারেন, যেহেতু আপনি ডিপোজিট করছেন তার মানে তো আপনার টোটাল ব্যালেন্সটা একটু বাড়ছে না? তো সেটাও বলতে হবে আপনাকে যে আমার এখন নিউ ব্যালেন্সটা কত। তো এটা বলে দেন যে নিউ ব্যালেন্স 0.2 এফ স্ল্যাশ এন, আর এটা হলো ব্যালেন্স। আর এই ব্যালেন্স ভেরিয়েবলটা কোথায় কাজ করছে বলেন তো? এই ব্যালেন্স এই ভেরিয়েবলটা কাজ করলো আমাদের এইখানে, ঠিক আছে। এখানে আমাদের ক্যালকুলেট করে ওই ব্যালেন্সটা আমাদের এখানে বসে যাবে। এটাই আমাদের মনে করেন কেস 2 এর কাজ। এখন কেস 2 এর আরেকটা কাজ আছে,
কেস টু এর আরেকটা কাজ কি মনে বলেন তো, এখানে তো ইফ ব্যবহার করছি, তো আমরা তো ইলসও ব্যবহার করতে পারি। ইলসটা কি, আমি কোনো টাকা মানে ডিপোজিট করলাম না বা জিরো আমি ইনপুট করলাম, ওখানে তো জিরো না থাকতে পারে, মনে করলাম জিরো হলো, তাহলে তো ওটা হবে না, তাহলে তো ইনভ্যালিড আপনি লিখে দেন যে ইনভ্যালিড। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন? কেস টু বুঝতে পারছেন সবাই? কেস টু জি ভাই। ক্লিয়ার? এটা একটু বড় কোড, তো আমরা ধাপে ধাপে করার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি বারবার ট্রাই করতেছি যে কাজ করতেছে কিনা। তাহলে আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে ফেললাম। এটিএম মেনু, আমাদের মেনুতে কি কি আছে, আমরা এখন টু টাইপ করব। টুতে গেলাম, কেস টুতে এখন কি আছে, ইন্টার অ্যামাউন্ট টু ডিপোজিট, কত বলবেন বলেন তো? 5,000 টাকা। তাহলে এখন আমাদের কত, তাহলে নিউ ব্যালেন্স 55,000 টাকা। তাহলে 5,000 টাকা, 5,000 অ্যামাউন্ট সাকসেসফুলি ডিপোজিট। ঠিক আছে, এটা আমাদের আগে দেখাবে, কারণ এখানে তো আমরা বলে দিয়েছি যে তুমি দেখাবা এটা সাকসেসফুলি হইতেছে কিনা। সে দেখাইলো, তারপরে বললো যে নিউ ব্যালেন্স এত, মানে ক্যালকুলেট করে সে বলে দিয়েছে। তো এটা নিয়ে কারো কনফিউশন থাকার কথা নয়। এখন আমরা কেস থ্রিতে যাব। কেস থ্রিতে কি, উইথড্র, মানে আপনি টাকা বের বের করতে চাচ্ছেন। ঠিক আছে, তো চলেন এখানে এখানে কেস থ্রি, এটার মধ্যে আমরা যাই। কেস থ্রিতে আমরা কি লিখতে পারি, এখন আপনি তো জানেন না আপনি কত টাকা বের করবেন, বা ইউজার, এটা তো ইউজার ইনপুট, সেই কারণে আমি লিখে দিলাম এন্টার দ্য অ্যামাউন্ট টু উইথড্র। ঠিক আছে, তাহলে এতটুকু আমার শেষ। এখন ইউজারের কাছ থেকে আপনি নিয়ে নেন পার্সেন্টেজ অফ এফ, এটা আবার উইথড্র, এটা কি ব্যালেন্স যাবে না অ্যামাউন্ট বলেন তো আপনারা? এটা ব্যালেন্সে যায় না অ্যামাউন্টে যাবে? বরং এখানে কি নিতে পারি, এখানে ব্যালেন্স নিতে পারি বা অ্যামাউন্ট নিতে পারি। এখানে অবশ্যই আমাদের অ্যামাউন্টটা নিতে হবে, আমরা কত টাকা বের করতে চাচ্ছি। ঠিক আছে, এখন মনে করেন আমার ব্যাংকে আছে 60,000 টাকা, না মনে করেন আছে 50,000 টাকা। হ্যাঁ, আমি চাইতেছি যে 60,000 টাকা বের করব, তাহলে কি সম্ভব? না। তাহলে তো সম্ভব না। সেই কারণে এখানেও আমাদের একটা কন্ডিশন চেক করতে হবে, যে কি বলতে হবে বলেন তো, অ্যামাউন্ট কত হইতে হবে আপনাকে, অবশ্যই জিরোর বড় হতে হবে, অ্যান্ড মানে অ্যান্ড সাইন ইউজ করতে হবে, এবং অ্যামাউন্টটা, এই অ্যামাউন্ট যেটা আছে সেটা অবশ্যই আপনাকে আপনার ব্যালেন্সের সমান বা তার থেকে ছোট হতে হবে। যদি হয় তাহলে আপনি বের করতে পারবেন। তাহলে আগের মতো করে লেখেন 0.2, সরি 0.2f, এখানে লিখবো যে এত এত পার্সেন্ট উইথড্র সাকসেসফুলি, অ্যামাউন্ট সাকসেসফুলি উইথড্র সাকসেসফুলি। ঠিক আছে, তাহলে আমাদের এটার কাজটা শেষ হলো। এখানে জাস্ট কোনটার জন্য ব্যবহার করছি, আমরা অ্যামাউন্টের জন্য ব্যবহার করছি। অ্যামাউন্ট আমরা লিখে নিলাম যে কত অ্যামাউন্ট আমি বের করলাম, অ্যামাউন্ট আমি বের করলাম। এখন এমন হইতে পারে যে আপনার এখন নিউ ব্যালেন্সটা জানার দরকার। ঠিক আছে না, আপনাকে অ্যামাউন্টটা বললো যে এত পার্সেন্ট আপনি অ্যামাউন্টটা বের করছেন, উইথড্র করছেন, তো আপনার এখন নতুন ব্যালেন্সটা কত হবে। তো ব্যালেন্স ইকুয়াল টু, এটা জাস্ট মাইনাস করে দিবেন অ্যামাউন্ট, তারপরে প্রিন্ট টেপ করে দেন জাস্ট এখান থেকে, এটা এনাফ। নিউ ব্যালেন্স, এটা শেষ। এখানে যে কি যে হইল, আচ্ছা আমি লিখি তাহলে, মনে করেন নিউ ব্যালেন্স ইজ পার্সেন্টেজ অফ 0.2f /n, আর এটা হলো ব্যালেন্স। আর ব্যালেন্সের কথাটা তো আমাদের এখানে বলাই আছে, এই ভেরিয়েবলটা আমরা এখান থেকে ইউজ করছি, যে ব্যালেন্স এখানে ক্যালকুলেট করে এখানে আমাদের নিউ ব্যালেন্স সেটা আমাদের এখানে দেখাই দিবে। তো ইফের ক্ষেত্রে তো এটা ব্যবহার করছি। এখন তো আমাদের আরেকটা অপশন, ওটা মুছে গেছে,
যদি এটা না হয় তাহলে ইলসের ভিতরে তো একটা কাজ করবে, তাই না? তো ইলসের ভিতরে আপনারা কি বলতে পারে বলেন তো? আপনি হলো মনে করেন 50,000 টাকা আছে, আপনি 60,000 টাকা বাইর করলেন, তাহলে তো হবে না, তখন ইনভ্যালিড দেখাবে। তো আমাদের কাজটা প্রায় শেষের পথে। আমাদের আরেকটা কেস আছে, সেটা কি? আমাদের সব কিছু শেষ, এখন জাস্ট এক্সিট করবে, তাই না? বলেন তো আপনারা, এখন তো আমাদের সব কিছু কাজ শেষ, এখন কি করবে বলেন তো? এখন জাস্ট এক্সিট করবে। তাহলে কেস 4 আছে তো না? কেস 4 জাস্ট এক্সিট করবে। printf, এখানে আমরা কি লিখতে পারি? এক্সিস্টিং এটিএম, থ্যাংক ইউ, বা আপনি ইচ্ছা মতো একটা কিছু লিখে এটা শেষ করে ফেলতে পারেন। হ্যাঁ, আমাদের কেস 4-এ এটা দেখালো। তারপরে এটা তো ব্রেক করে ফেলবে, এটা হলো ব্রেক। এটাতে আমি ব্রেক করি নাই, এটা তো ব্রেক করতে হবে। তারপরে এটার ক্ষেত্রেও ব্রেক লিখি নাই, এটা অবশ্যই ব্রেক লিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের এটা কাজ শেষ, সব কাজ শেষ। এখন ডিফল্টের মধ্যে আপনারা কিছু লিখবেন তো অবশ্যই, নাকি? যে সে ভুলভাল মানে চুজ করছে, তো সেটার মধ্যে আমাদের ডিফল্টে চলে যাবে। মনে করেন ডিফল্টের ভিতরে আপনাদের এমন কিছু দিল, কি দিতে পারে বলেন তো? মানে এই সুইচ কেটা শুরু হয়েছে এখান থেকে, আপনাদের এখান থেকে। তাহলে সুইচ, এখান থেকে আমরা সুইচ নিয়েছি না, সুইচের মধ্যে আপনাদের এখানে 1 2 3 4, কেউ মনে করেন 5 নাম্বার দিয়ে দিল, তো 5 নাম্বার তো নাই, তো 5 নাম্বার না থাকলে সে দিছে কেন? তাহলে আপনি কি লিখবেন বলেন তো? ইনভ্যালিড বা ইনভ্যালিড সুইচ, ট্রাই এগেন। এটা কোডটা একটু বড়, তবে সহজ আছে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? সবাই কি আছেন ক্লাসে? জি ভাই। জি ভাইয়া। এটা নিয়ে কারণ কোশ্চেন আছে? আমি দেখি কোডটা আমাদের রান হয় কিনা। এখন বলেন 1 2 3 4, এখান থেকে এটিএম মেনু আপনার অটোমেটিকভাবে চলে আসলো এখানে। হ্যাঁ, আপনি যখন পিনটা দিয়ে দিচ্ছেন না, তখন বললো যে পিন ইজ কারেক্ট, ওয়েলকাম টু এটিএম, মানে আপনাকে তখন ওরা ইন্টারফেসটা আপনাকে দেখাবে। ইন্টারফেসের মধ্যে কি আছে? চেক ব্যালেন্স আছে, ডিপোজিট, উইথড্র, তারপরে হলো এক্সিস্ট, এই কয়টা আছে। ঠিক আছে, তো চেক ব্যালেন্স আপনারা কি চেক করবেন বলেন তো আগে প্রথমে? কেউ একজন, হামিদ বলো তো ভাই, কি চেক করতে পারি প্রথমে আমরা? টাকা উঠাবার আগে দেখতে টাকা আছে কিনা। আচ্ছা, ইওর কারেন্ট ব্যালেন্স ইজ 50,000 টাকা। কনগ্রাচুলেশন, তোমার অ্যাকাউন্টে টাকা তো আছে। এই তো দেখো, এখানে টাকা দেখার পরে আমরা বের হয়ে গেলাম, দিয়ে আমরা আবার রান করতেছি। ঠিক আছে, এটা যখন আমরা লুপ দিয়ে ইউজ করব, হোয়াইল লুপ আমরা ইউজ করব, তখন এটা আমরা আর বের হবো না, তখন আমরা অটোমেটিকভাবে ওটা আমাদের চলতে থাকবে। তো তখন আমরা লুপ শিখবো, তখন এটা আরও ভালোভাবে আমাদের কাজ করবে। এটিএম মেনু, এখন আমরা ডিপোজিট করি প্রথমে। তাই ইন্টার অ্যামাউন্ট ডিপোজিট, কত ডিপোজিট করতে চাও বলো তো? 4,000 টাকা ডিপোজিট করলাম। টিউশন মিশনে করাও, অনেক খরচ হয়, তুমি সব কিছু রেখে 4,000 টাকা মনে করো প্রতি মাসে তুমি ডিপোজিট করলা। ঠিক আছে, তারপরে তোমার কি হইতে পারে? তাহলে 4,000 টাকা অ্যামাউন্ট সাকসেসফুলি ডিপোজিট, এটা আগে দেখালো। তারপরে তোমার নিউ ব্যালেন্সটা কত? 54,000 টাকা। ঠিক আছে না? এটা কাজ করছে? জি ভাই। আচ্ছা, তাহলে এখন আমরা, তুমি তো ডিপোজিট করছো, কিন্তু হঠাৎ করে মনে করো তোমার টাকা দরকার, কোনো ফ্রেন্ডের বার্থডে, তুমি তাকে গিফট দিবা, তো এখন কি করবা বলো? এখন তো তোমাকে টাকা বের করতে হবে। তো টাকা বের করার জন্য উইথড্র তুমি করবা। উইথড্র করার জন্য তুমি কত টাকা বের করো বলো তো? মনে করো 10,000। আচ্ছা, 10,000 টাকা বের করবে। 5,000। আচ্ছা না, হামিদ 10,000 টাকা বের করবে, সমস্যা নাই। 10,000 টাকা তুমি বের করলা। ঠিক আছে, তাহলে তোমার আগে কত ছিল? তাহলে 50,000-এর মধ্যে ছিল তোমার, এখানে 50,000 টাকা ছিল। তাহলে তুমি এখন 10,000 টাকা বের করতেছো, এই তো লেখা